ওয়ালাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আশা করতেছি খুবই ভালো আছি আমরা। ওকে, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সবাই খুব ভালো আছি আশা করি, তাই না? এটা পড়ন্ত বিকেলে আমরা মানে খুবই সুন্দর সন্ধ্যার সময় আমরা ক্লাস করতে বসতেছি, এবং তোমরা জানো আজকে 3 তারিখ, পরশু দিনই কিন্তু তোমাদের পরীক্ষা, অর্থাৎ মডেল টেস্ট শুরু হবে, তাই না? তো অবশ্যই পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে দিবা। একদম 100% প্রিপারেশন যদি নাও পারি, যতটুকু হাইয়েস্ট পসিবল প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। কারণ মাথায় রেখো, তোমার এসএসসির প্র্যাকটিসের জন্য কিন্তু এই প্রিপারেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি এখন একটা ট্রানজিশন ফেজে আছো। এসএসসি মানে স্কুল লাইফ শেষ করে কলেজে উঠবা, এবং মাঝখানের পরীক্ষাটা এসএসসি। তাই গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দিতে হবে অবশ্যই, মানে কি ভালো করতে হবে ইনশাআল্লাহ। আর এটা ভালো করার প্রিরিকুইজিট হলো তুমি কত ভালো প্র্যাকটিস করতে পারো, নিজের চর্চা করতে পারো, নিজের ভুলগুলো খুঁজতে পারো, এবং সেই ভুলগুলোর উপরে ভালোভাবে ঠিক করতে হবে, অর্থাৎ সলভ করতে হবে আর কি। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, তাই না? চলো তাহলে আজকে শুরু করি। আজকে আমরা কি পড়বো? বায়োলজি নিয়ে একটু টুকটাক আলোচনা করতে আসছি তোমাদের সাথে। তোমরা নিজেরাই আলহামদুলিল্লাহ খুব ভালো মত পারো, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি, তাই না? তাহলে চলো শুরু করি। আজকে আমরা কি পড়বো? প্রথমে আমরা চ্যাপ্টার 5 নিয়ে একটু পড়াশোনা চেষ্টা করব, যে খাদ্য, পুষ্টি ও পরিপাক নিয়ে। ঠিক আছে? তাহলে চলো এই চ্যাপ্টার যখন শুরু করতেছি, তাহলে তার আগে একটু বলো তো ভাইয়া, বিএমআর এটার ফুল ফর্ম কি? বলো, বিএমআর এর ফুল ফর্ম কি? একটু কমেন্ট বক্সে জানাও তো। বিএমআর এর ফুল ফর্ম কি? বলো কি হবে? অবশ্যই আগুন ধরা দাও কমেন্ট বক্সে, পারা উচিত। হ্যাঁ, তাই না? কি হওয়ার কথা? এই তো, বেজাল মেটাবলিক রেট। ঠিক আছে, তাহলে বিএমআর কি ভাইয়া? বেজাল মেটাবলিক রেট। ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই বিএমআর এর মতো আরেকটা জিনিস কিন্তু আমরা পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম বলতো ভাইয়া? আমরা পড়েছিলাম বিএমআই। বিএমআই মানে কি? বডি মাস ইন্ডেক্স। তাই তো, বডি মাস ইন্ডেক্স। চলো তাহলে এই দুইটার পরিচয় নিয়ে আমরা মূলত চ্যাপ্টার 5 এর আজকে আমরা এই দুইটার পরিচয় নিয়ে একটু কথাবার্তা বলবো। তাহলে দেখো, বেজাল মেটাবলিক রেট নাম থেকে একটা কথা বুঝতেছো ভাইয়া, এটা কি? বেজাল, বেজাল মানে কি ভাইয়া? বেজাল মানে একদম পুরা বেসিক যে রিকোয়ারমেন্ট, সহজ কথায় ভাবো, বেসিক রিকোয়ারমেন্ট তোমার জীবন যুদ্ধে টিকে থাকার জন্য যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো আছে, মানে তোমার কি হতে হবে? তোমার লাংস চলতে হবে, তোমার হার্ট ব্লাড পাম্প করবে, তাই না? তোমার হৃৎপিণ্ড চলতে হবে। তাই এই বেসিক রিকোয়ারমেন্টের জন্য তোমার যে মেটাবলিক রেট, মানে কি, যে ভিতরে চেঞ্জ গুলো হচ্ছে, যে পরিবর্তন গুলো হচ্ছে, যে রিয়াকশন গুলো হচ্ছে, যে ইন্টারনাল যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো বা ইন্টারনাল যেই মেকানিজম গুলো চলতেছে, এই বেসিক মেকানিজম গুলোর জন্য যে পরিমাণ ধরো এনার্জি ইউজ হচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে চলো এইখানে আমরা আসি। তাহলে কি পড়তেছি? এই দুইটা নিয়ে একটু আলোচনা করবো। তাহলে চলো, বিএমআর যেটা বললাম, যে একদম বেসিক অবস্থায়, বেসিক অবস্থা মানে কি? পূর্ণ বিশ্রামরত। মানে কি? মানে এখানে নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, এমন অবস্থায় যে এনার্জি ইউজ হচ্ছে বা যে এনার্জি প্রয়োজন, তাকে আমরা বলতেছি কি? তাকে আমরা বলতেছি বিএমআর। তাহলে দেখো ভাইয়া, পূর্ণ বিশ্রামরত, চিন্তা করো যে আমি তো এই যে ধরো এই যে বাচ্চাটার মতো, তুমিও তো রাত্রে খেয়ে দিয়ে ঘুমাবা, তাই না? এখন খেয়ে দিয়ে তো ঘুমাইলাম, একদম পেট টেট ফুল টুল করে ঘুম দিছি। এখন ঘুম দিয়ে দেখলাম কি, সকালবেলা আবার ক্ষুধা লাগছে, লাগে না? অবশ্যই দেখেছো, সকালে আবার তো আমরা ব্রেকফাস্ট করি। বাট হওয়ার কথা কি ছিল যে, ভাইয়া আমি তো রাতে খেয়ে দিয়ে ঘুমাইলাম, সারা রাত তো আমি কোনো কাজ করি নাই, তাও কেন আমি আর ক্ষুধা লাগলো সকালবেলা, তাই না? মানে কি, তোমার এই যে সারা রাত তুমি কোনো কাজ করো নাই, হ্যাঁ এটা সত্য, হয়তো বা তুমি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো নাই বা কোনো শারীরিক কসরত করো নাই, কিন্তু তোমার বডির অভ্যন্তরে তুমি কি তোমার হৃৎপিণ্ডটাকে অফ করে ঘুমো দিছো? অর্থাৎ লাইট অফ করার মতো তুমি কি হৃৎপিণ্ডকে শাট ডাউন করে ঘুমাইছো? নাকি, তাই না? করো তো নাই। বা তোমার লাংস বা তোমার ফুসফুসটাকে কি তুমি শাট ডাউন করে ঘুমাইছো? অবশ্যই না। মানে তোমার অভ্যন্তরীণ কিন্তু তোমার শ্বসন চলতেছে, তোমার শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ চলতেছে, তোমার হৃৎপিণ্ড রক্ত পাম্প করতেছে, তারপরে তোমার স্নায়ুতন্ত্র চলতেছে, তোমার হৃৎপিণ্ড, তোমার শ্বসন, তোমার পরিপাক তন্ত্র চলতেছে, তারপরে তোমার ভিতরে যে মাসেল গুলো আছে, ভিতরে যে মাংসপেশি আছে, সেগুলোর সংকোচন প্রসারণ চলতেছে। মানে ওভারঅল তোমার বডির ভিতরে কিন্তু বিভিন্ন মেকানিজম কন্টিনিউয়াসলি চলতেছে, তাই না? তাহলে এই কন্টিনিউয়াস যে এনার্জি ড্রেইন, এটাই মূলত আমাদের কি বিএমআর, যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। অর্থাৎ তুমি হৃৎপিণ্ড টার্ন অফ করে তুমি বাঁচতে পারতেছো না, তাই না? সো এই বেসিক রিকোয়ারমেন্টটাকে আমরা বলতেছি বিএমআর। ঠিক আছে? চলো তাহলে এটার ডেফিনেশন কিন্তু কতে খুব ভালো মতো লাগবে, এটা যদি ভুল না হয়, করার জন্য এই ডেফিনেশনটা ভালো মতো লাগবে। অনেক সময় খতেও চলে আসে, বলবে যে বিএমআর বলতে কি বোঝায়। ঠিক আছে? আর কতে আসতে পারে বিএমআর এর পূর্ণরূপ কি, এমসিকিউ তে অনেক সময় আসে বিএমআর এর পূর্ণরূপ কি। ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস যাতে আমরা পারি।
চলো এখন আগে যে বিএমআর এর মান নির্ণয়, আমাদের এই দুইটা ফর্মুলা দেখতে খুবই মানে কাঠখোট্টা ফর্মুলা লাগলেও, দেখতে খুবই কষ্ট লাগলেও আমাদের কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, সিকিউ চলে আসে, ঠিক আছে? তাহলে দেখি এখানে কি বলেছে, বিএমআর আমরা কিভাবে, মানে কি এখানে একটা জিনিস আগে বুঝতে হবে, বিএমআরটা ভাই কার উপর নির্ভর করে। ধরো চিন্তা করো, আমরা অবশ্যই ডোরেমন দেখছি তাই না? আমরা ডোরেমন দেখেছি, এখন বলো তো ডোরেমনের মধ্যে তো নোবিতাও ছিল, জিয়ানও ছিল, তাই না? তাহলে বলো তো দুইজনে কি বিএমআর একই হওয়ার কথা? তোমার কি মনে হয়, নোবিতা আর জিয়ানের কি একই হবে? অবশ্যই কি হওয়ার কিন্তু কোনো চান্স নাই, তাই না? কেন চান্স নেই ভাইয়া? নোবিতা দেখতে একদম পুরো বাচ্চা একটা পিচ্চি একটা ছেলে, কিন্তু জিয়ান তো একটু মোটা তাজা, তাই তো? তাহলে এই মোটা তাজা তার ভিতরের কাজকর্ম বেশি হবে, তাই না? তার মানে দেখো, এই বিএমআরটা কিন্তু ডিপেন্ড করবে কি শারীরিক গঠনের উপর। ভাই শুধু কি শারীরিক গঠন না, যেমন বয়স, তারপরে ধরো এই যে উচ্চতা হতে পারে, তারপরে ওজন হতে পারে, ঠিক আছে? লিঙ্গ, মেল আর ফিমেলে ভিন্নতা হইতে পারে, তারপরে শারীরিক গঠন হইতে পারে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন কিন্তু ঝামেলা হতে পারে, অর্থাৎ এই ভিত্তিতে কি হতে পারে, আমাদের বিএমআরটা পরিবর্তন হতে পারে। চলো তাহলে আমরা বিএমআর এ যাবো, তার আগে একটা ছোট্ট কাজ করে, যেহেতু এই টপিকটা কিন্তু আমরা একটু কম পড়াশোনা করি বা একটু জটিল লাগে কিন্তু, তাহলে আমরা একটু কষ্ট করে শেয়ার দিয়ে ফেলি, তোমরা যারা আছো ফ্রেন্ডদেরও জানিয়ে দাও। চলো আমরা তাহলে আগে আনার চেষ্টা করি যে বিএমআর। তাহলে দেখো, বিএমআর থেকে যেটা লাগবে, দেখো মেয়েদের ক্ষেত্রে যে ঝামেলা আমরা পরীক্ষায় ভুল হয়, 655 দিয়ে শুরু, কিন্তু ছেলেদের কিন্তু 66 দিয়ে শুরু। আমাদের পরীক্ষায় মনে হয় কি ভাই, মেয়েদের ছিল 655, ছেলেদেরও তাহলে এত কম হইলে 66, খুবই কম নাম্বার, তাই না? এত কম কি হইতে পারে? আমরা তখন ভাবি ওকে তাহলে এক কাজ করি, এটা মানে 666 ছিল। বাট এই ভুলটা কিন্তু করি, এটা যাতে ভুল না হয় মাথায় রেখো, মেয়েদের ক্ষেত্রে 655 আর ছেলেদের হলো জাস্ট 66, ঠিক আছে? এখন দেখো একটু চিন্তা করো, মেয়েদের এত বেশি প্রথমেই দিছো, ছেলেদের কম দিছো, তাহলে কি দুজনে মনোমালিন্য হবে না? তার জন্য কি করলা তুমি, এখন স্যাটিসফাই করলা দুজনকে, কিভাবে করলা দেখো, মেয়েদের ওজনের সাথে তুমি 9.6 গুণ করেছো, বাট ছেলেদের জন্য 13.7, ঠিক আছে? দেখো প্রায় 4-এর মতো বেশি হচ্ছে। তারপরে দেখো এদিকে মেয়েদের 1.8 ছিল উচ্চতার সাথে, আর ছেলেদের কিন্তু 5। এবং এইটাতে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 3টা করে স্টার দাও, সেন্টিমিটারে, এটা যাতে ভুল না হয়, ঠিক আছে? উচ্চতা বিএমআর এর ক্ষেত্রে কিসে, বিএমআর এর ক্ষেত্রে কিন্তু উচ্চতা সেন্টিমিটারে, কিন্তু হ্যাঁ আমরা যখন বিএমআই করব তখন দেখবো উচ্চতা কি, উচ্চতা কিন্তু কিসে, মিটারে। তাহলে দেখো এইটুকু শিখলাম, তাহলে এখানে দেখো 4-এর মতো গ্যাপ, মানে এটা জাস্ট মনে রাখার জন্য বলতেছি, ঠিক আছে? এইখানে 4-এর মতো গ্যাপ, ওইখানে 4-এর মতো গ্যাপ, তাই না? তারপরে দেখো বয়সের ক্ষেত্রে কি আছে, একটা মাইনাস আছে, এটা আমরা ভুল করি, এটা মাথায় রাখো। এন্ড এটা 4.7, এখানে 2-এর মতো গ্যাপ 6.8, মনে থাকবে? এই কয়টা সংখ্যা প্লিজ ভালো মতো মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু কনফিউজ হয়ে যায় আমরা। আরেকটা ছোট্ট কথা, কষ্ট করে পরীক্ষায় অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাব, যে বায়োলজি মানে যে ক্যালকুলেটর নিব না এমন যাতে না হয়, কারণ এগুলো আছে, তো চলে আসতেই পারে। তাহলে চলো এখন দেখি, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে, যে একজন নারীর বয়স দেওয়া আছে, উচ্চতা, ওজন দেওয়া আছে। সো এখানে বিএমআর কিভাবে বের করতে হয়, জাস্ট ফর্মুলা বসাচ্ছে এবং অ্যান্সার চলে আসতেছে। এখন খেয়াল করো, একটু চিন্তা করি, যে ভাই আমরা তো বিএমআর বের করতেছি, খুব ভালো কথা, যে আমরা এটা দিয়ে চিনলাম কি, সাপোজ ধরো কারো বিএমআর হলো 1700 ক্যালোরি, কারো বিএমআর কত ভাইয়া, 1700 ক্যালোরি। এখন একটু জাস্ট চিন্তা করো তো ভাই, আমরা এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছি। প্রথমে এইটুক বুঝাচ্ছি, সে যদি খালি ঘুমায় সারাদিন, সে যদি যদি সারাদিন শুধু ঘুমায়, তাও কি তার 1700 ক্যালোরি শক্তি লাগবেই লাগবে, এটুক ক্লিয়ার প্রথম কথা। এখন এখান থেকে আমরা তাহলে অবশ্যই বুঝতেছি ভাইয়া, তার যদি ডেইলি 1700 ক্যালোরি লাগে, তাহলে অবশ্যই তাকে এমন খাবার খেতে হবে যাতে সে প্রপার ক্যালোরিটা পায়। তোমরা দেখবা যে অনেক নিউট্রিশনিস্টদের কাছে অনেকে যায়, যে অনেক মোটা হয়ে গেছে বা মোটা হতে চায়, ওজন কম, এরকম কিছু কি হয়, তারা একটা ডায়েট শিডিউল করে দেয়, যে না আপনার এই জিনিস খেতে হবে, আপনার কার্বোহাইড্রেট বেশি খেতে হবে, বা আপনার তেল তেল জাতীয় পদার্থ কম খেতে হবে, বা আপনার প্রোটিন বেশি খেতে হবে, তাই না? তাহলে এই যে ঝামেলা, তারা এখন অনেক সময় কি করে, কিভাবে বুঝবে ক্যালোরি রিকোয়ারমেন্ট বা ডেইলি রিকোয়ারমেন্টটা, এই যে এটার মাধ্যমে। বাট একটা চিন্তা করো, মানুষ তো সারাদিন ঘুমায় না, তাই না? মানুষ কি সারাদিন ঘুমায়? অবশ্যই না। ভাই আপনি তো এটা দিয়ে খালি ঘুমানোরটা বের করলেন, আমি তো ঘুমাই না, আমি তো সারাদিন একটু পড়াশোনাও করি, আমি একটু হাঁটাহাঁটিও করি হালকা পাতলা। তাহলে এখন আমার জন্য যদি আবার ডেইলি রিকোয়ারমেন্ট বের করে যায়, টাফ না? মানে কি তোমার তখন আমাদের, ধরো বাংলাদেশের 17 কোটি মানুষ, তো 17 কোটির জন্য 17 কোটি বার যদি মাপতে যেত, আরেক জিনিস ঝামেলা। তাই আমরা একটা ছোট্ট ফর্মুলা বা ছোট্ট একটা থিওরি বানাই ফেলছি। কি বানাই ফেললাম, যদি শুনি যে কেউ এরকম ভাবে কাজ করে না, কাজ করে না বলতে কি, যে লোকটা আমরা দৈনিক ক্যালোরি বের করতে যাচ্ছে, এটা তো দৈনিক ক্যালোরি না, সে ধরো হালকা পাতলা হাঁটাহাঁটি করে, অত বেশি কাজ টাজ করে না, তখন আমরা হিসাব করলাম যে তার আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা দৈনন্দিন কাজের উপর
তার দৈনিক ক্যালোরি ডিপেন্ড করে, এটা সত্য। মানে তার কাজ যত বেশি, তার দৈনিক ক্যালোরি তত বেশি লাগবে বা শক্তি তত বেশি লাগবে। বাট দেখা যাচ্ছে এইটার সাথে না বিএমআর এর সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যদি বিএমআর কে 1.2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো এমন কারো টোটাল ক্যালোরি পাবো, এমন কারো টোটাল ক্যালোরি পাবো যে কিনা কি কোনো কাজকর্ম করে না, মানে কোনো ভারী কাজ করে না। বুঝতে পারছি আমরা? তাহলে এই দুইটার মধ্যে একটা পার্থক্যটা বুঝি। বিএমআর দিয়ে বুঝাচ্ছে যে সারাদিন ঘুমাইলে কি হইতো, আর এই বিএমআর থেকে আমরা কি বের করতে পারি একজন মানুষের স্বাভাবিক অবস্থায় সারাদিনে কতটুকু শক্তি লাগে। এখন সে যদি সারাদিন তেমন কোনো কাজ না করে, তাহলে জাস্ট 1.2 দিয়ে গুণ করলেই আমরা ভ্যালু পেয়ে যাব। যদি সে দেখা যায় যে না, মোটামুটি একটু টুকটাক কাজ টাজ করে আর কি, তখন দেখা যায় 1.375 দিয়ে গুণ করবো। যদি দেখা যায় না আরো বেশি করে, 1.55। মানে আমি বুঝতে পারছি যে কেন আমরা এই গুণের ব্যাপারটা আনছি, পরীক্ষা কিন্তু লাগবে এটা। একটা হলো ঘুমানো অবস্থায়, মানে এই যে বিশ্রামরত অবস্থায় বিএমআর, আরেকটা হলো কি সারা দিনে কতটুকু লাগবে স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে বা একটু ভারী কাজের ক্ষেত্রে এন্ড আদার্স। ঠিক আছে, তাহলে তাহলে এবার আসি আমরা অ্যাপ্লিকেশন। তাহলে দেখো এই যে এখানে সুন্দর করে একটা বক্স দেওয়া আছে, বই দেখবা আছে, এটা একটু কষ্ট করে পড়ে ফেলবো, এটা যদি মিস না হয়। ঠিক আছে, আমি একটু গুরুত্ব কম দিই, বাট মাথায় রেখে পড়তে হবে। এবং এটার ভিতরে টার্ম গুলো খেয়াল করো। প্রথমটা, পরিশ্রমী না হলে, সারাদিন বসে আছে, ধরো যে এসএসসির পর বন্ধের সময় তোমরা যা করবা, যে এসএসসি শেষে আরে ভাই এবার চিল করতে হবে, তো এই যে চিল করা অবস্থা হলো পরিশ্রমী না হলে। হালকা পরিশ্রমী, সপ্তাহে 2-3 দিন খেলাধুলা, এই ওয়ার্ড গুলো কিন্তু পড়তে হবে। হালকা পরিশ্রমী মানে তোমার দেখবা কোশ্চেনে বলাই থাকবে হালকা পরিশ্রমী, ক্লিয়ার? তারপরে দেখো পরিশ্রমী যদি হয়, সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা। এই দেখো এই দুইটার মধ্যে চিনবাই এই একটা পার্থক্য দিয়ে। কোন পার্থক্য? একটা না, আসলে দুইটা। একটা হলো প্রচুর ওয়ার্ডটা আছে, আরেকটা হলো পরিশ্রমী, হালকা পরিশ্রমী কিন্তু না। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু ঝামেলা করবে যে এটার ক্ষেত্রে কত দিয়ে গুণ করব, বা এই ক্ষেত্রে ভ্যালু কত হবে, তার দৈনিক ক্যালোরি চাহিদা কত হবে। তখন চিনবো কি দিয়ে? যদি বলে হালকা পরিশ্রমী আর শুধু খেলাধুলা, তখন 1.375। আর যদি হয় পরিশ্রমী এবং প্রচুর খেলাধুলা, তাহলে 1.55। ঠিক আছে, তারপরে দেখো বলেছে পরিশ্রমী এবং সপ্তাহে প্রতিদিন, প্রতিদিন হলে কত? 1.725। আর যদি কি করে, অত্যন্ত পরিশ্রমী, দৌড়ঝাঁপ খেলাধুলা, যেটা তুমি এখন করো, যে বিছানায় এসে লাফালাফি করবা, তুমি না, আসলে তোমার ছোট ভাই করে আর কি। ছোট ভাই করে বিছানায় উঠে লাফালাফি করে, আম্মুরে সারাদিন জ্বালাচ্ছে, অনেক এনার্জি, তাহলে যে অনেক পরিশ্রম করতেছে, ওরা আসলে কি বিএমআর কি 1.9 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? দৈনিক ক্যালোরি চাহিদা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক আমরা মোটামুটি কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়েছি। তাহলে তাহলে এবার চলো আগানোর চেষ্টা করি। আমরা কি বুঝতে পেরেছি এটুক? এবার চলো তাহলে ছোট্ট একটা ম্যাথ করে ফেলো তো। দেখো এটা বোর্ডে আসছিল, যশোর বোর্ড 22 এবং 20-এ আসছে। বলছে রহিম সাহেবের ছোট মেয়ে তানিয়া, তার বয়স দেখো, তানিয়ার বিএমআর জিজ্ঞেস করছে। তানিয়ার দেখো দেওয়া আছে কি, বয়স দেওয়া আছে 20 বছর, উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার, ওজন 60 কেজি। ঠিক আছে, সো এখানে আমাদের প্রথম কি ভুল হয় জানো? আমরা কোশ্চেনটা পড়ি না, চাইছে তানিয়ার, আমরা বের করে আসি ধরে যে তানিয়ার ছোট ভাই রাশেদ বা বড় ছেলে, বড় ভাই রাশেদ। ঠিক আছে, আমরা যখন এরকম স্টেম ভিত্তিক কোশ্চেন আসবে, একটু কষ্ট করে পুরাটা ভালো মতো ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করব। ঠিক আছে, যদিও বা একটু আমাদের টাইম লাগে। তাহলে দেখো তো খেয়াল করে যে তানিয়ার বিএমআর, আমরা তানিয়া কি একটা ফিমেল অবভিয়াসলি, তাহলে কি হবে? 66 আমরা পড়েছি। তারপরে কি ছিল দেখো, মনে করে দেখো, 66 এর সাথে ছিল কি 9.6 ইন্টু ওজন, ওজন কত? 60 কেজি। তারপরে কি ছিল দেখো তো, একটু মনে করে দেখো, 1.8 ইন্টু উচ্চতা। এবং এইটাই হলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, উচ্চতা কি সে সেন্টিমিটারে, কিন্তু কত হবে? 1.5 মিটার, মানে 150 সেন্টিমিটার। এন্ড তারপরে কি করবো আমরা? দেখো তো একটা মাইনাস করবো, মাইনাস কত দেখো তো, 4.7 ইন্টু কত, 20 ইয়ার্স। ঠিক আছে, দেখো তো এই যে আমরা এখান থেকে সুন্দর মতো এই প্রথমটা বসে পেলাম। ওকে, সরি, মাই মিস্টেক, 655 হবে। ওকে, 655। ওকে, ক্লিয়ার? তাহলে তাহলে এখন বলো তো, এটার অ্যান্সার কত আসবে? তোমরা একটু বলো, এটার অ্যান্সার কত আসবে, একটু বলে ফেলো তো, ইনবক্সে জানাই ফেলো, এটার অ্যান্সার কত হবে? বলো তো এটার অ্যান্সার কি হবে? দেখো এইটার অ্যান্সার কিন্তু আসার কথা, আই থিঙ্ক এই তো তোমরা বের করতে পারতেছো, কত? 1407.0 ক্যালোরি। ঠিক আছে, তাহলে অ্যান্সার 1407 হবে। ক্লিয়ার? আমরা পারবো, তাহলে অ্যান্সার 1407 আসবে, দেখা যাবে। ওকে,
তারপর চলো আসি, এরপরে বলেছে দেখো সেম কথা, যে এবার রাশিদের নিয়ে কথা বলতেছি। দেখো রাশিদের কি বলেছে, রাশিদের ক্ষেত্রে বলা হয়েছে বড় ছেলে রাশিদ 25 বছর, উচ্চতা দেওয়া আছে এবং ওজন দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে প্রথম কথা দেখো বলেছে বিএমআর, তাই তো? তাহলে বিএমআর কি হবে দেখো তো, এইটাতে কিন্তু 66 যোগ এটা হবে 13.7 ইন্টু কত ওজন, ওজন কত দেখো তো 65 কেজি, দেন 5 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে, মাথায় রেখো এটা কি, এটাও কিন্তু সেন্টিমিটার, অর্থাৎ 1.62 মানে কি 162, দেন মাইনাস হবে, কি মাইনাস হবে চলো তো দেখি, এই যে মাইনাস 6.8 ইন্টু এইজ 25 ইয়ার্স। ক্লিয়ার? তাহলে দেখো তো এটার ভ্যালু কত আসবে বলো, এটার ভ্যালু কত আসবে দেখি, জানায় ফেলো তো একটু, এইটার ভ্যালু কত আসবে বলো, বলে ফেলো। দেখো তো কি হবে এটার অ্যান্সার, অবভিয়াসলি দেখো এটার অ্যান্সার কিন্তু 59.6.5 ক্যালোরি আসার কথা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এরকম কোশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি চলে আসে, দেখো 22-এ কোশ্চেন আসছে, মানে রিসেন্ট ইয়ারে আসছে, তাই গুরুত্ব কোনো ভাবেই কম দেওয়ার সুযোগ নেই। তাহলে এটা কিন্তু ট্রু। এবার দেখো বিএমআই, ওকে বিএমআই বের করা আমরা কিন্তু শিখেছি ভাই, একটু পরে আমরা দেখবো বিএমআই কিভাবে বের করা হয়। বিএমআই ব্যবহার বের করা হয় ওজন বাই উচ্চতা স্কয়ার, বাট উচ্চতাটা কিন্তু মিটারে হবে, এটা মাথায় রেখো। তাহলে ওজন কি হবে, ওজন ইন কেজি, আর নিচে কি হবে উচ্চতা ইন মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে ওজন কেজিতে আর উচ্চতা কি হিসেবে, হ্যাঁ মিটারে, এবং এটা স্কয়ার করতে হবে। তাহলে দেখো তো ওজন কত দেওয়া আছে রাশেদ, তার মানে 65, তাই তো? তাহলে 65 ডিভাইড বাই 1.62, 65 ডিভাইড বাই 1.62 হোল স্কয়ার। তাহলে দেখো তো কত আসে, দেখেছো নিচেটা কিন্তু মিটার নিয়েছি ভাইয়া, মিটার না নিলে কিন্তু গ্যাঞ্জাম হয়ে যাবে, সো অবশ্যই অবশ্যই মিটার নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখো তো ভ্যালু কত আসে, দেখবে ভ্যালু কিন্তু 24.77 আসবে, অর্থাৎ দেখো এটাও কিন্তু ট্রু হয়। বাট এরপরে বলেছে দৈনিক ক্যালোরি, দেখো লাস্ট কথাটা কি বলছে, হালকা পরিশ্রমী এবং সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, তাই না? হালকা পরিশ্রমী, তাহলে কত দিয়ে গুণ করবে একটু বলে ফেলো তো, কত দিয়ে গুণ করে ফেলবো বলো তো, কত দিয়ে গুণ করব? অবশ্যই তোমরা বলতেছো এই তো 1.2 দিয়ে, কারণ হালকা পরিশ্রম বলেছে। তার মানে এই যে এটাকে 1.2, ওকে তাই না? তাহলে তোমরা কি বলবো ভাই, 1.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন দেখো 1.2 দিয়ে যখন মাল্টিপ্লাই করবো আমরা, অবশ্যই এটা 3000-এ আসবে না, এটা চোখে দেখেই বুঝতেছি, কারণ 3000 আসতে হলে কত দিয়ে গুণ করতে হয়, তো 2 দিয়ে। তার মানে অবশ্যই এটার কাছাকাছি হওয়ার কথা না, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার 1 and 2। ঠিক আছে, এখন আসি বিএমআই। বিএমআই ব্যাপারটা কি আসলে, চলো চিন্তা করি। ধরো তোমাকে যদি বলি, ধরো একজন মানুষ অনেক লম্বা, সাপোজ সে হলো 7 ফিট, বাট তার ওজন হলো 100 কেজি। ঠিক আছে, এবং আরেকজন সাপোজ সে হলো 4 ফিট এবং তার ওজন হলো 80 কেজি। বলো তো কাকে দেখে বেশি মোটা মনে হবে, বা মনে হবে যেন বেশি স্থূলকায়, কাকে দেখে বেশি স্থূলকায় মনে হবে, এ নাকি বি বলো তো? এটা যদি বলি এ, এটা যদি বলি বি, বলো তো কি হবে, কাকে দেখে মনে হবে বেশি স্থূলকায় বা বেশি ওজন, বলো তো কি হবে, কোনটা হওয়ার কথা, এ নাকি বি? দেখো এটা কিন্তু অবশ্যই, তো তোমরা বলতেছো এটা কিন্তু বি হবে, তাই না? অ্যান্সার বি হওয়ার কথা। তার মানে কি ভাই, এটার ওজন কম বা ভর কম, তাও তুমি বলতেছো কি ওকে দেখে বেশি স্থূল মনে হবে।
কেন কি বেশি স্থূল মনে হচ্ছে? কারণ কি ভাইয়া? কারণ হলো কারণ হলো দেখো, চিন্তা করো যে আমাদের ওজন বেশি হওয়াটাই যে মানে খারাপ ব্যাপারটা এমন না। মানে এখানে যদি চিন্তা করো 180 কেজি, অবশ্যই কি 100 কেজি ওজনটা বেশি, বাট ওর উচ্চতা যেহেতু বেশি তার জন্য কিন্তু দুইটার মধ্যে রেশিওটা সেম হয়ে গেছে বা প্রপোর্শন বা অনুপাতটা সেম হয়ে গেছে। ঠিক চিন্তা করো যে অনেক সময় তোমরা হয়তো বা শুনেছো যে বলতেছে আরে ছেলে কি হয়েছে যে ওর ওজন অনেক বেশি কিন্তু উচ্চতা দেখে ওর বোঝা যায় না। আবার অনেকে শুনেছো যে না ওর ওজন অত বেশিও না কিন্তু ও যেহেতু খাটো তাই ওরা অনেক বেশি মোটা মনে হয়। এই ওয়ার্ডগুলো তোমরা শুনেছো না, তাই না? তাহলে এখানে কিন্তু এই ব্যাপারটাই হচ্ছে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে তার মানে বুঝতেছি কি এটা অবশ্যই বি হবে, বেশি স্থূলকায়। তাহলে এখন দেখো আমরা শুধুমাত্র ওজন দিয়ে কিন্তু কারো হেলথ স্ট্যাটাস বা স্বাস্থ্য সম্পর্কে ধারণা করতে পারতেছি না, আমাদের একই সাথে দুইটা কথাই লাগতেছে। তাহলে দেখো এই যে গড়ন ও চর্বির একটি সূচক, এটাই হলো আমাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স। তাহলে দেখো যে মোটা নাকি চিকন, এই যে যেটা বললাম মাত্র যে তুমি কাকে মোটা বা চিকন বলতেছো, ওই যে দেখো 100 কেজি বাট 7 ফিট, মোটা বলা যাচ্ছে না। বাট দেখো 4 ফিট আর 80 কেজি, একটু ওজন কম বাট উচ্চতা অনেক কম, তার মানে কি হচ্ছে ওকে মোটা বলা যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এটাই হলো বিএমআই, ওজন বা উচ্চতা স্কয়ার। এখানে প্রথম কথা এই যে এইটা তিনটা করে স্টার দাও, এটা যে মিটারে এটা যাতে ভুল না হয়, আর এটা যে স্কয়ার, এই দুইটা কথা যাতে প্লিজ ভুল না হয়। উচ্চতাটা কি হবে? মিটারে হবে, এবং এখানে কি হবে? একটা স্কয়ার হবে। তাহলে এখন দেখো যে বিএমআই এর মান, তাহলে বিএমআই এর মান কি হইতে পারে? যেমন দেখো 18.5, আমরা একটু যদি ছবিটা চিন্তা করি, এই যে দেখো অবশ্যই দেখে বুঝতেছো যে কাকে বেশি মোটা হবে, নীল নাকি লালকে? চোখে দেখেই বুঝতে ভাই এটা রেডটাকে বেশি মোটা মনে হওয়া অবশ্যই উচিত, তাই না? তাহলে এটাই হলো আসলে আমাদের কি স্থূল, বা এটাকে আমরা বলি ওবিজ। এটা কি স্থূল বা ওবিজ, ঠিক আছে? আর এইদিকে দেখো এ হলো মোটামুটি কি আন্ডার ওয়েট, অর্থাৎ কি অপুষ্টির শিকার, সহজ কথায়, তাই না? তাহলে দেখো তো এখানে তাহলে কি হবে অ্যান্সার? চিন্তা করো যে আমাদের এই বক্সটা অবশ্যই একটু মুখস্থ করতে হবে, এটা 18.5 হবে। এটা অবশ্যই লাগবে, ঠিক আছে? যদি বিএমআই 18 দশমিক মানে আদর্শ কোনটা, 18.5 থেকে 24.9, এইটা ভালো মতো মুখস্থ করো পরীক্ষা যাতে ভুল না হয়। এবং তাহলে দেখো এটার উপরে খেয়াল করি 18.5 এর যদি নিচে হয় তাহলে কি হবে? ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। যদি এর পরের স্টেজ যেটা, এটা আমরা ভুল করি 25 থেকে 29.9, এইটা কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হলো কোশ্চেনে আসবে মোটা হওয়ার প্রথম স্তর কোনটা, তখন বা আসবে যে এই যে 25 থেকে 29.9 এটা কেমন স্তর। তো তখন ঝামেলা হয় কি, আমাদের মনে হয় যে আদর্শের পরেরটাই মনে হয় মোটা হওয়ার প্রথম স্তর, বাট না, এটা কিন্তু ভুল। আদর্শের পরেরটা কিন্তু মোটা হওয়ার প্রথম স্তর না, আদর্শের পরেরটা কি ভাইয়া? অতিরিক্ত ওজন, বা বলবে দেহের ওজন অতিরিক্ত। এই কথাটা মাথায় রাখবার, এবং এখানে ব্যায়াম করার কথা বলা হয়েছে, ঠিক আছে? কারণ অনেক সময় আসবে কি বিএমআই দিবে এবং বলবে যে বিএমআই বের করো, এবং এক্ষেত্রে কেমন পরামর্শ প্রদান করবা বা কেমন পরামর্শ প্রদান করা উচিত। তো তখনকার অ্যান্সারে কিন্তু মাথায় রেখো যে যদি অতিরিক্ত ওজন হয় ব্যায়ামের উপরে দিয়ে চালাই দিবা, আর যদি এমন হয় যে আরো বেশি মোটার প্রথম স্তর খাদ্য ঠিক মতো আর কি ব্যায়াম, তারপর আরো বেশি হলে পরিমিত খাদ্য, আর লাস্টে মৃত্যু ঝুঁকির আশঙ্কা একদম পুরা মরে বাঁচে এই অবস্থা, ঠিক আছে? 40-এর উপরে যদি হয়। এই চারটা কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, সাবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, দুইটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো। তাহলে আসো এরপরে, তাহলে এটা আমরা পড়ে ফেললাম, তাহলে এখন একটি অ্যান্সার দিয়ে ফেলো তো। এটা বলেছে কি দেখো, বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 22, বলেছে আসিফের বয়স দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ওজনও দেওয়া আছে, আর একই বয়সে রহিমও উচ্চতা এবং ওজন দেওয়া আছে। বলেছে যে আসিফের বিএমআর কত। চলো বের করি ফেরি, আসিফের বিএমআর কত। তাহলে চলো তো দেখি আসিফের বিএমআর কত হওয়ার কথা। ফার্স্ট অফ অল আমরা জানি বিএমআর কিভাবে বের করতে হয়। আসিফ একটা ছেলে, তার মানে 66 যোগ 13.7 ইন্টু আসিফের কত ওজন, ওজন কত দেখো দেওয়া আছে 58 কেজি, তার মানে 58। তারপরে দেখো কি করবো আমরা, 5 ইন্টু উচ্চতা ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার কত 170, 170, দেন মাইনাস 4.7 ইন্টু সরি মাই মিস্টেক 6.8, ওকে দেন 6.8 ইন্টু কত 16। তাহলে দেখো তো এটার অ্যান্সার কি হবে, একটু জানায় ফেলো তো কমেন্ট বক্সে এটার অ্যান্সার কি হবে, একটু জানায় ফেলো তো এটার অ্যান্সার কি হওয়া উচিত। ওকে, 1600, এই তো 1608 হওয়ার কথা, তাই না? হ্যাঁ এই তো তোমরা পারতেছো, নাইস। তাহলে 1608 এতটুকু ক্যালোরি হওয়ার কথা। তাহলে বিএমআরটা আমরা বের করে ফেলছি, সো পারবো আমরা। এখন দেখো বলেছে কি যে
এদের বিএমআই এর মান নির্ণয় করো। বিএমআই এর মান কিভাবে নির্ণয় করে? আমরা জানি বিএমআই মানে কি, ওজন বাই উচ্চতা স্কয়ার। তাহলে চলো লেখার চেষ্টা করি আমরা। অবশ্যই কিন্তু দুইজনের কথা বলেছে, আসিফ আর কি আসিফ আর রহিম। তাহলে চলো দেখি তো, আসিফ আর এদিকে হলো কি ভাইয়া, রহিম। তাহলে দেখো তো আসিফের ক্ষেত্রে খেয়াল করে দেখো কি হবে। আসিফের ক্ষেত্রে বিএমআই মানে কি, ওজন বাই উচ্চতা স্কয়ার। তাহলে আসিফেরটা বলেছে কি, দাও দেখো, ওজন 58 কেজি আর উচ্চতা 170। তার মানে কি 170 লিখবো না, উপরে হবে কি 58 আর নিচে হবে 1.7 স্কয়ার, তাই তো। আর এদিকে রহিমের কথা চিন্তা করো তো, রহিমে কি হবে দেখো, 70 কেজি ওজন, তাই না, 70 কেজি। তাহলে 70 কেজি ডিভাইড বাই কত দেখো, উচ্চতা 162, মানে 1.62 স্কয়ার। তাহলে একটু জানা দাও তো তোমরা ইনবক্সে কি হবে, কমেন্ট বক্সে একটু জানা দাও যে ওজন কি হবে, সরি মানে বিএমআই কি হবে, বলো তো কি হবে বিএমআই। ওকে, এই তো জানাচ্ছ। ইয়াপ, এই তো, তাই না। তাহলে দেখো আসিফেরটা তোমরা জানাই ফেলছো 20.06 হওয়ার কথা, তাই না। এটা কি 1.7, তাহলে 20.06। আমাদের কিন্তু বিএমআইটা অবশ্যই পারতে হবে। তাহলে বলো তো আসিফ কোন অবস্থায় আছে, আদর্শমান নাকি আদর্শ মানের নিচে, নাকি ওভারওয়েট বা অতিরিক্ত ওজন, বলো কি হবে, বলো কি হবে। ওকে, এই তো তানহা অ্যান্সার দিয়ে ফেলেছে। রহিমের কত, 26.67। নাইস। তাহলে এখানে কি হবে, 26.67, তাই তো। তাহলে অবশ্যই দেখে বুঝতেছি অ্যান্সার কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ, তাই না। তাহলে এর মধ্যে কি হ্যাঁ, রহিম আছে অতিরিক্ত ওজনে আর আসিফ আছে কত, আদর্শ মানে। তাহলে দেখো আমরা পরে পারলাম। আর এটা হলো 20.06। ঠিক আছে, তাহলে আমরা একটু কিন্তু পেরে গেছি। তাহলে এখানে এসে পর দেখো, এটা যখন আমরা অ্যান্সার করব, তাহলে বলেছে লাস্টে যে স্বাস্থ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে। তাহলে তুলনামূলক বিশ্লেষণ অবশ্যই তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু লাস্টে একটু মানে পরামর্শ টাইপ দিয়ে দিও। অর্থাৎ আমি যদি বলি ঘটা লিখবা কিভাবে, ধরো এই যে এখানে তুমি তোমার পেজ, সাপোজ এখান থেকে ঘ শুরু করলা, তো সুন্দর মতো প্রথমে আগে বিএমআই নিয়ে একটু আলোচনা করলা, তারপরে ধরো আসিফেরটা বের করবা, দেন রহিমেরটা বের করলা, দেন পরের পেজ ধরো লিখতেছো, পরের পেজে যখন লিখবা লাস্টে একটা প্যারা করো যে যেহেতু আসিফ আছে কোথায়, আসিফ আছে সুস্বাস্থ্যের আদর্শ মানে, তাকে তাহলে পরিমিত খাবার খেয়ে এই অবস্থাটা বজায় রাখতে হবে। আর তারপরে দেখো রহিমের কথা বলবা কি, সে যেহেতু আছে অতিরিক্ত ওজনে, তাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এন্ড তার কি করতে হবে, ওজন কমাতে হবে। সো এইটা লাস্টে একটা পরামর্শ ভাবে দিলে মোটামুটি একটা সুন্দর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আসি। সো দেখতে দেখতে এই চ্যাপ্টারটা শেষ। এখন আসি, তোমাদের এই চ্যাপ্টারে অনেক প্রশ্ন থাকে ভাইয়া, চ্যাপ্টার 11 জীবের প্রজনন। ওকে, সো জীবের প্রজনন চ্যাপ্টারটা যখন শুরু করবো, তাহলে দেখো একদম শুরুতেই কি আছে আমাদের, খেয়াল করে দেখো একদম শুরুতেই কিন্তু ফুল নিয়ে কথাবার্তা আছে। সো ফুলের মধ্যে কি লাগবে, ফার্স্ট অফ অল এ বা ক এর জন্য এটা ইম্পর্টেন্ট, কিন্তু বলবে যে ফুল কি বা এমন কিছু, তো ক এর জন্য লাগবে, প্লাস অনেক সময় এমসিকিউ আসবে যে প্রজননের জন্য রূপান্তরিত বিটপ কোনটা, ফুল। তাহলে দেখো আমি যদি একটু চিন্তা করি, একটা গাছ, ঠিক আছে, একটা গাছের যদি কথা চিন্তা করি, গাছের উপর দিকে পাতা আছে, এখানে ফুল আছে, ঠিক আছে, পাতা ফুল আছে, আর নিচে কি আছে, মাটি আর শিকড়। তাহলে এই যে গাছে আমরা আসলে দুইটা ভাগ করি, একটা মাটির নিচের অংশকে আমরা বলি কি, মূল, আর মাটির উপরে যা দেখতেছি এটাকে আমরা বলি বিটপ, ঠিক আছে, এটাকে আমরা বলি কি, বিটপ। তাহলে এই বিটপের মধ্যে কি থাকে, পাতা, কাণ্ড, ফুল, ফল সবকিছুই থাকবে। বাট স্পেশালি দেখো, এটা একটা বিশেষ ধরনের বিটপ, যেটা কিসের জন্য, যেটা প্রজননের জন্য রূপান্তরিত। সো এই ওয়ার্ডটা খেয়াল করবো, অবজেক্টিভে আসবে এরকম যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপের নাম কি, অথবা বলতে পারে যে ফুল কাকে বলে বা ফুল কি কথা আসতে পারে। সো এই জন্য আমরা এটা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তাহলে এরপরে দেখো, একটি আদর্শ ফুলের কয়টা স্তবক ভাইয়া, 5টা স্তবক। এই নামগুলো কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে, কোনো যাতে ভুল না হয়। প্রথমে দেখো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ মানে কি, মানে এটা হলো জাস্ট সহজ কথা, যেটার উপর যার উপর অন্যান্য স্তবক সজ্জিত থাকে, যার উপর কি থাকে, অন্যান্য স্তবক সজ্জিত থাকে, তাকে আমরা কি বলতেছি, তাকেই বলতেছি কিন্তু পুষ্পাক্ষ। যেমন একটু ছবিটা যদি খেয়াল করে দেখো, দেখো এই যে এই জায়গাটা কি পুষ্পাক্ষ, অর্থাৎ এইটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই ফুলটার অস্তিত্ব আসলে সম্ভব হইতো না। ফুলটা পুরাপুরি এই পুষ্পাক্ষের শীর্ষে কি আছে, গেথে আছে, সহজ কথায় বলা যায় কি, গেছে আছে। তাহলে এখন দেখি এরপরে কি আছে, পুষ্পাক্ষের পর তোমরা কি আছে, বৃতি। একটু চিন্তা করো তো, তোমরা হয়তো বা গোলাপ ফুল দেখেছো, তাই না। কিরকম দেখেছো, ধরো আমি যদি বলি এটা হলো পুষ্পাক্ষ গোলাপ ফুলের, তারপরে দেখো একটা কি গ্রিন কালার এরকম একটা লেয়ার দেখেছো না, অবশ্যই।
তাই না? এটার উপরে কি থাকে? এটার উপরে ফুলের পাপড়ি গুলো থাকে, তাই তো। এবং এই যে গ্রিন কালার লেয়ার, এটার মধ্যে হয়তো বা এরকম পাতার মতো কিছু অংশ কি দেখেছো কিনা বলো তো? এরকম পাতার মতো কিছু অংশ কিন্তু দেখার কথা। তাহলে এই যে পাতার মতো অংশ, এই পাতার মতো অংশগুলো মূলত কি আমাদের? মূলত বৃতি। তাহলে ফুলের পাপড়ির ঠিক নিচে পাতার মতো যে অংশ থাকে সেটাই কি আমাদের বৃতি। তাহলে বৃতির কাজ কি? অবশ্যই এটাকে দেখো নিচে কি করতেছে, ঢেকে রাখতেছে না ফুলটাকে। ফুলটাকে নিচ থেকে ঢেকে রাখতেছে। ঢেকে রাখার মানে কি? মানে এটা আসলে কিসে হেল্প করতেছে? এটা আসলে প্রতিরক্ষা দিতেছে বা রক্ষা করতেছে। ঝড় বৃষ্টি এগুলা থেকে কি করতেছে? রক্ষা করতেছে ফুলকে। তাই তো। এটা ছাড়া কি ভাই আর কোনো কাজ আছে? হ্যাঁ, আরো দুইটা কাজ, এটা অবশ্যই সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ দুইটার জন্যই মাথায় রাখবা। বৃতি দেখো দুইটা কালারে হতে পারে। একটা হলো বৃতি সবুজ, বৃতি কি হতে পারে? সবুজ হতে পারে। ওকে, বৃতি সবুজ হতে পারে অথবা রঙিন হতে পারে, ঠিক আছে। সো বৃতি যখন সবুজ, বৃতি যখন সবুজ, তাহলে বলো তো ভাই এটা কি কাজে লাগবে? চিন্তা করে বলো তো। বৃতি সবুজ হলে এটা কোন উপকারে লাগবে গাছের? আমরা জানি সবুজ মানে কি? ক্লোরোফিল। সবুজ মানে কিন্তু ক্লোরোফিল। তাহলে যেহেতু এটা ক্লোরোফিল, তাহলে কি হবে বলো তো? অবশ্যই এটা সালোক সংশ্লেষণে সাহায্য করবে। অবশ্যই এটা কি করবে ভাইয়া? সালোক সংশ্লেষণে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে সবুজ যেহেতু, তার মানে কি সালোক সংশ্লেষণ সাহায্য করবে। আর যখন রঙিন, বলো তো, একটু ইনবক্সে জানায় দাও রঙিনটা কোন কাজে লাগবে, বলো। রঙিনটা কোন কাজে লাগবে একটু জানায় ফেলো। হ্যাঁ, এই তো রঙিন হলে কি হচ্ছে? তাহলে রঙিন হলে কিন্তু পরাগায়নে সাহায্য করবে, কারণ যখন রঙিন হবে অবশ্যই কি করবে? বিভিন্ন পোকামাকড় আসবে এবং কি করবে? ওই যে ফুলটার উপরে বসতেছে, তাহলে কি পরাগায়নে সাহায্য করবে। ক্লিয়ার? তারপরে দেখো দলমন্ডল। দলমন্ডল মানে কি? পাপড়িদের একসাথে আসলে বলা হচ্ছে কি ভাইয়া? দলমন্ডল। এইটারও কিন্তু অন্যতম উদ্দেশ্য কি? রক্ষা করা। কাকে রক্ষা করবে? আমরা জানি ফুলের পাপড়ি যে ভিতরের দিকে খেয়াল করে দেখো কি থাকতেছে ভিতরে? সুন্দর মতো এই যে আমাদের গর্ভ আমাদের কি স্ত্রী স্তবক, আর এই যে বাহিরের দিকে থাকছে পুংস্তবক। তাহলে পুংস্তবক আর স্ত্রী স্তবককে ঘিরে রাখতেছে কি আমাদের ফুলের পাপড়ি, অর্থাৎ এটাও কিন্তু প্রোটেকশন দিচ্ছে। পাশাপাশি জলমণ্ডল তো নর্মালি কি হয়? কালারফুলি হয়। তো এটা কিসে সাহায্য করবে? সেম পরাগায়নে সাহায্য করবে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রেখো যে এই দুজনে কিন্তু কালারফুল হলে কি হয়? পরাগায়নে সাহায্য করবে। লাস্টলি আছে পুংস্তবক আর স্ত্রী স্তবক। পুংস্তবক আর স্ত্রী স্তবকের মধ্যে একদম সহজ কথায় যদি বলি ভাইয়া, বলো তো পুংস্তবকের কাজ কি? অবশ্যই বলো তো পুংস্তবকের কাজ কি? আমরা কিন্তু জানি ভাইয়া পুংস্তবকের কাজ হলো কি করা? পরাগ রেণু তৈরি করা। কোথায়? আমাদের পরাগধানীতে। তাহলে এখানে কি থাকে? এখানে পরাগধানী থাকতেছে, যেখানে পরাগ রেণু বা পরাগ তৈরি হচ্ছে। পরাগ রেণু তৈরি হচ্ছে, আর এই পরাগ রেণুর মধ্যে কি থাকে আমরা অবশ্যই জানি। পরাগ রেণু থেকে আলটিমেটলি আমাদের কিন্তু আমাদের পুং গ্যামেট তৈরি হয়, তাই না? যে নিষেকের আগে আমাদের কি পুং গ্যামেট লাগে। তাহলে এখান থেকে কিন্তু কি হয় ভাইয়া? পুং গ্যামেট তৈরি হয়। আর ওদিকে যদি স্ত্রী চিন্তা করি, স্ত্রী স্তবকে কি হয় ভাইয়া? স্ত্রী স্তবকে কিন্তু সেম, জাস্ট উল্টা কাজ। অর্থাৎ এখানে কি থাকে? গর্ভাশয় থাকে, যেখানে আমাদের ডিম্বাণু তৈরি হয়। যেখানে কি হয়? ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই দুইটা নাম কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে একটু ছবিটা খেয়াল করে এদের পার্টস গুলো মাথায় রাখবা। যেমন প্রথমে দেখো পুংকেশরকে দুইটা পার্ট আছে, একটা হলো পরাগ দণ্ড আর একটা পরাগ ধানী। পরাগ দণ্ড আর পরাগ ধানী। এখানে যদি বলা হয় পরাগ কোথায় তৈরি হয়, এটা কিন্তু অবজেক্টিভ আসতে পারে, যেটা কি পরাগ ধানীতে। পরাগ ধানীতে কি হয়? পরাগ তৈরি হচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখো আর কি আছে আমাদের স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকে কি কি আছে দেখো? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। এর মধ্যে যেটা মাথায় রাখবা ভালো মতো, গর্ভমুণ্ড এটা হলো পরাগ রিসিভ করে বা পরাগ এখানে আপতিত হয়। কোশ্চেন করতে পারে পরাগ কোথায় আপতিত হয়, অ্যান্সার কিন্তু কি? গর্ভমুণ্ড। এটা যদি ভুল না হয়, পরাগ এখানে কি হয় ভাই? আপতিত হয়। ওকে, সো পরাগ আপতিত হয়। আর কি আছে দেখো? গর্ভাশয়। গর্ভাশয় মাথায় রাখবে, এখানে মূলত কি হয়? আমাদের ডিম্বাণু থাকে বা ডিম্বাণু তৈরি হয় এবং থাকে। দুইটা অ্যান্সার কি? দুইটা অ্যান্সারই হলো গর্ভাশয়। আর গর্ভদণ্ড কি? গর্ভদণ্ডের মাধ্যমেই মূলত এই যে পরাগরেণুটা এখানে আসলো, যে পরাগরেণুটা যে এখানে আসলো ও এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে কই যায়? গর্ভাশয় পর্যন্ত চলে যায়, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই পার্টস গুলো কিন্তু নাম জানতে হবে, প্লাস বইয়ে দেখবা অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে যে যুক্ত গর্ভপত্রী বা স্ত্রী পুংস্তবকের ক্ষেত্রে একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ। সে এই এক্সাম্পল গুলো কিন্তু অবশ্যই পড়ে ফেলবা,
পারলে এক্সাম্পল গুলো একটা ছোট্ট নোট করে ফেলবা, ঠিক আছে? পারলে একটা কি নোট করে ফেলবা, যাতে একসাথে সব এক্সাম্পল থাকে এবং একসাথে পড়তে পারো, অনেক হেল্প হবে। ক্লিয়ার? তাহলে চলো এখন সামনে আগে যে এরপরে কি আছে আমাদের। বৃদ্ধি তো আমরা দেখলামই, এখন আমরা একটু চিন্তা করি। দেখো যে পরাগায়নের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে পরাগায়ন, পরাগায়ন কি এক কথা বলো তো ভাইয়া, হোয়াট ইজ পলিনেশন বা পরাগায়ন বলতে কি বুঝো বলো? পরাগায়ন বলতে কি বুঝো? এই তো অনেকেই বলতেছো সুন্দর মতো, যে কি বলতেছে এখানে, অবশ্যই বলতেছি যে ভাইয়া কোনো একটা ফুলের, কোনো একটা ফুলের কি থেকে, পরাগধানী থেকে, কোনো ফুলের পরাগধানী থেকে কি যাবে আরেকটা ফুলের কোন পর্যন্ত বলো তো, একটু আগে আমরা শিখলাম ফুলের গর্ভমুণ্ড। তাহলে পরাগরানী ধানী থেকে আরেকটা ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত, পরাগধানী থেকে আরেকটা ফুলের কি গর্ভমুণ্ড পর্যন্ত কে যাচ্ছে? পরাগ বা পরাগ রেণু যে যাচ্ছে, পরাগ রেণু যে যাচ্ছে তাকে আমরা কি বলতেছি? পরাগায়ন বলতেছি। ঠিক আছে, এই ওয়ার্ডটা মাথায় রেখো। এবং এখানে কি থাকে, এখানে অনেক মাধ্যম কাজে লাগে, কারণ একা একা তো আর যেতে পারবে না, মাধ্যম হয়। মাধ্যম কি হতে পারে? যেমন পতঙ্গ হতে পারে মাধ্যম, হতে পারে বায়ু, হতে পারে কি প্রাণী। ঠিক আছে, সো মেইন কথা হলো যে পরাগায়ন মানে হলো কি হচ্ছে, একটা ফুলের পরাগধানী থেকে পরাগ কই যাবে, গর্ভমুণ্ড পর্যন্ত যাবে আরেকটা ফুলের। এখন এখানে ফুলের কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশনটা কি দেখো, এটা হইতে পারে যে একই ফুলে, অর্থাৎ দেখো পরাগরেণুর একই ফুলে, অথবা হতে পারে একই জাতের অন্য ফুলে। এই একই জাত কথাটা আমরা বলতে ভুলে যাই পরীক্ষায়, এটাতে ভুল না হয়, এটা কিন্তু কতে লাগবে, খতে লাগবে। ঠিক আছে, বলেছি কি দেখো ফুলের পরাগধানী থেকে, কোন একটা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু কি হচ্ছে, একই ফুল বা একই জাতের, অর্থাৎ আম গাছের পরাগরেণু জাম গাছে যে কিন্তু কোনো কাজে লাগবে না। আম গাছের পরাগরেণু অবশ্যই কি হতে হবে, আরেকটা আম গাছেই যাইতে হবে, তাহলেই কেবলমাত্র কাজে লাগবে, নইলে কিন্তু হবে না, মনে থাকে যাতে। তাহলে এখন খেয়াল করে দেখি তাহলে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া কি বলা হচ্ছে? পরাগায়ন। আমরা পড়ে ফেললাম, এটা ক আর খ এর জন্য মাথায় রাখবা, এমসিকিউ মাঝে মাঝে বলে দিতে পারি যে এটার নাম কি। এখন দেখো পরাগায়ন দুই রকম, একটা কি স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। চলো চিন্তা করি ব্যাপারটা কেমন। দেখো যদি আমি বলি ধরো এটা একটা আম গাছ, সেম যেটা বলতেছে, এটা একটা আম গাছ, এবং এটা ধরো আরো একটা আম গাছ, ঠিক আছে, এবং দুইটার মধ্যে ধরো ফুল আঁকতেছি, ধরো বলা হচ্ছে যে সেটাই বাচ্চাকালের গাছ আঁকলাম, এটা হলো একটা ফুল, এটা একটা ফুল, দেন এটা হলো ধরো আরেকটা ফুল। তাহলে খেয়াল করো যদি এমন হয়, স্বপরাগায়ন কখন হবে? যদি আম গাছের একই ফুলেই যদি আবার পরাগায়ন হয়, অথবা একটা আম গাছেরই এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে, এই দুইটা কেস হলো কি আমাদের স্বপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন কি হতে পারে? একই গাছের একই ফুলে, অথবা একই গাছের দুইটা ভিন্ন ফুলে। আরেকটা কি আছে আমাদের, আরেকটা আছে পরপরাগায়ন। হোয়াট ইজ পরপরাগায়ন? খেয়াল করো যদি এমন হয় যে এই গাছ থেকে ঘুরে ফিরে তারপরে এখানে আসতেছে, তখন সেটাকে আমরা কি বলতেছি? পরপরাগায়ন। ঠিক আছে, মানে কি এখানে একই জাত হইতে হবে, যেটা মেইন কথা। যদি এমন হইতো যে এখানে জাম গাছ না হয়ে সাপোজ এটা যদি জাম গাছ হইতো বাই এনি চান্স, তাহলে কিন্তু এই পরাগায়ন কোনোভাবেই হইতো না। ঠিক আছে, এই পরাগায়ন কোনোভাবেই হইতো না। তাহলে চলো আগে আছি। তাহলে এটুকু আমরা বুঝতে পারছি, তো এই কথাটা মাথায় রেখো। এখন আসি আমরা এই স্বপরাগায়ন ও পরপরাগায়ন, পরাগায়ন থেকে কি কি লাগবে, বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো লাগবে, এবং পাশাপাশি উদাহরণ লাগবে। চলো আমরা একটু দেখে আসি যে দেখো উদাহরণগুলো কি কি আছে। সরিষা আর ধুতুরা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। স্বপরাগায়ন হলো সরিষা ধুতুরা, চাইলে মাথায় রাখতে পারো। স মানে হলো শুধু, স থেকে শুধু, ঠিক আছে, শুধু থেকে স থেকে হলো সরিষা, আর ধু থেকে হলো ধুতুরা। ঠিক আছে, নেমোনিক, আই থিঙ্ক আমাদের মনে থাকবে। তাহলে স্বপরাগণ হলো শুধু, আর পরপরাগণ কাল কি বাকি যেটা আছে শিমুল আর পেঁপে। সো এটা মাথায় রাখতে পারো, পরের শিপ মানে আরেকজনের কি জাহাজ, পরের শিপ শিমুল আর পেঁপে। এই এক্সাম্পল গুলো কিন্তু খুব ভালো মতো লাগবে, ঠিক আছে, গুরুত্ব দিয়ে পড়তে হবে। এগুলা থেকে সিকিউ হতে পারে, এমসিকিউ মানে সিকিউ এর স্টেম ডেভেলপ করতে পারে, বা এমসিকিউ স্টেম ডেভেলপ করতে পারে, বা ডিরেক্ট এমসিকিউ দিয়ে দিবে যে কোন ক্ষেত্রে হয় বা কোন ক্ষেত্রে হয় না। ওকে, তাহলে শিপ, তাহলে শিপের শি থেকে কি আমাদের শিমুল, আর প থেকে হলো কি ভাইয়া পেঁপে। তাহলে চলো আগে যে এখন তাহলে আমরা এখানে যেটা বললাম যে এদের বৈশিষ্ট্য লাগবে, প্লাস কি লাগবে সাথে সাথে, বৈশিষ্ট্যর পাশাপাশি কিন্তু আমাদের পার্থক্যটা খুব ভালো মতো লাগবে। চলো তাহলে ব্যাপারটা চিন্তা করি যে বৈশিষ্ট্য আর পার্থক্য নিয়ে। সো প্রথমে আমাদের যেটা জানতে হবে, দেখো আমরা একটা সুন্দর ফ্লো চার্ট দিয়ে পড়ার চেষ্টা করবো, দেখবো পড়া জীবন অনেক সহজ হয়ে গেছে। যেমন আমি যদি বলি ধরো পর পরাগায়ন পড়তেছি, আমি কি পড়তেছি ভাইয়া? পর পরাগায়ন। তাহলে প্রথমে চিন্তা করো পর পরাগায়নে, অবশ্যই পর পরাগায়নের মানে কি আগে সেটা বলো।
পরপরাগায়ন মানে হলো কি একই প্রজাতির বাট ভিন্ন দুইটা গাছ, তাই না? এটা অবশ্যই কি একই প্রজাতি, মানে অবশ্যই দুইটা জাম গাছ হইতে হবে। একই প্রজাতির বাট ভিন্ন দুইটা গাছ, একই প্রজাতির বাট ভিন্ন দুই গাছ। তাহলে এই একই প্রজাতি কিন্তু দুইটা ভিন্ন গাছের মধ্যে হলে একটু চিন্তা করো, ভিন্ন গাছ, গাছ তো এই যে দেখো অত কাছে না, অনেক দূরে থাকে না। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করব কি, হ্যাঁ দূরের গাছ, মানে অনেক দূরে যাই, এই যে এই একটা জিনিস চিন্তা করলে হয়ে যাবে। এখন দেখো যখন তুমি দূরে পরাগণটা পাঠাবা, অনেক দূরে যাবে, অর্থাৎ কি ওরা কি একা পাঠা দিবা যে ধাক্কা দিবা চলে গেল, এরকম কি হবে? অবশ্যই কি ধাক্কা দিলে তো যাবে না। তাহলে দূরে পাঠানো মানে কেউ একজন বহন করে নিয়ে যেতে হবে। তার মানে এখানে কি বাহক লাগবে না কি লাগবে না বলো তো? অবশ্যই কিন্তু এখানে কি লাগবে, বাহক লাগবে, তাই না? এখানে অবশ্যই কি লাগবে ভাইয়া, বাহক লাগবে। এখন চিন্তা করো, যেহেতু বাহক লাগবে, বাহক যে আরেকটা আম গাছে যাবে তার কি কোনো গ্যারান্টি আছে? মানে তুমি বাহকরে বলেছো যে মৌমাছিটা বলেছো এই তোর কাজ হলো এই আম গাছ থেকে গেছস আরেকটা আম গাছে যেই বসবি, কখন কি ওরা বলাইতে পারবা যে ভাই তোর কাজই হলো যে আরেকটা কি করা, আরেকটা আম গাছেই যাওয়া? ও কি করবে, একবার চলে যাবে কোথায় একবার চলে যাবে কোথায়, একবার জাম গাছে, একবার চলে যাবে কাঁঠাল গাছে, মানে কি ডিফারেন্ট হবে, তাই না? তাহলে এই যে বাহকটা লাগছে ওর ক্ষেত্রে আমি কিন্তু আম গাছে যেতে পারবে তার কোনো নিশ্চয়তা দিতে পারবো না। আর আম গাছে যদি না যায় তাহলে তো পরাগায়ন হবে না। তার মানে বাহক নির্ভর গুলাতে নিশ্চয়তা বলে কিন্তু কিছু নাই, অর্থাৎ এখানে কিন্তু পরাগায়ন নিশ্চয়তা নাই, মানে পরাগায়ন নিশ্চিত না। ঠিক আছে, পরাগায়ন নিশ্চিত না। পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করো, বাহক কিভাবে আসলে পরাগরেণু গুলো নেয়? অবশ্যই কি মৌমাছিরে নিশ্চয়ই আমরা একটা প্যাকেট দিয়ে ধরাই দিই না, যে ভাই ধরো মার্কেট করতে আসছে একটা প্যাকেট ধরে দিলাম, দেখো এই প্যাকেটের দায়িত্ব তোমার এই গর্ভমুণ্ডে পৌঁছাইতে হবে। অবশ্যই না, কি হয় যখন ও বসে তখন কি হয় ওর পরাগধানী থেকে পরাগ গুলাও ওর পায়ের সাথে সাপোজ লেগে যায় বা গায়ের সাথে লেগে যায়। তো এখন নিশ্চয়ই ও আরেকটা ফুলে যে পা ঝাড়া দিবে না, যে ভাই আমার তো 10টা পরাগরেণু পায়ের সাথে আটকে আছে, এক কাজ করি 10টাকে একটু পা ঝাড়া দিয়ে নামাই না। অবশ্যই তো না, ও কি করে ওখানে জাস্ট বসে। তার মানে কি সবগুলাই যে যাইতে পারবে তার কি কোনো গ্যারান্টি আছে? না। তাহলে সম্ভাবনা কখন বাড়াইতে হবে, অনেক বেশি পরাগায়ন পরাগরেণুর মধ্যে হয়তো বা কিছু সংখ্যক পৌঁছাইতে পারবে। তাহলে কি ওয়েস্টেজ অনেক বেশি বা পরাগরেণুর অপচয় কিন্তু অনেক বেশি, অপচয় বেশি। তাহলে দেখো আমরা একটা ফ্লো চার্ট শিখলাম, একটা জিনিস আমরা অলরেডি 3টা 4টা বৈশিষ্ট্য পড়ে ফেলছি, তাই না? এখন এটা ছিল কি, এটা ছিল হলো দূরত্ব নিয়ে চিন্তা। এখন আরেকটা জিনিস চিন্তা করো যে ভিন্ন গাছ, যেহেতু ভিন্ন গাছ, দেখো ভিন্ন গাছের মধ্যে কি ভাইয়া বৈশিষ্ট্য ভিন্ন হইতে পারবে? অবশ্যই। যেমন চিন্তা করো কিরকম হইতে পারে, ধরো তুমি তোমার বাড়ির আম গাছে অনেক মিষ্টি, কিন্তু তোমার পাশের বাড়ির আম গাছ ছিল টক। এখন তুমি দেখলা যে তোমার আম গাছে মিষ্টি 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 হচ্ছে, হুট করে দেখলে একটা আম টক, তুমি যখন সন্দেহ করলা কি হয়তো বা কোনো বজ্জাত মৌমাছি পাশের আম গাছ থেকে পরাগরেণু নিয়ে চলে আসছে, তাই না? তাহলে এই যে পরপরাগায়ন হইলো, তাহলে দেখো যতক্ষণ পর্যন্ত তোমার আম গাছের আম খাচ্ছিলা মানে কি একই মিষ্টিটা মিষ্টি ছিল, বাট যখনই আরেকটা আম গাছ আসলো তখনই কি মিষ্টি চেঞ্জ হয়ে গেল। মানে যখনই ভিন্ন গাছ, মানে এখানে কি হবে, বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য আসবে। সহজ কথায় বৈশিষ্ট্য কি হবে, নতুন বৈশিষ্ট্য চলে আসবে, এটা সহমত না? তাহলে কি হচ্ছে, যখনই আমাদের ভিন্ন গাছ মানে নতুন বৈশিষ্ট্য আসবে, নতুন বৈশিষ্ট্য হওয়ার মানে কি, মানে নতুন প্রজাতি তৈরি হতে পারবে, তাই না? নতুন বৈশিষ্ট্য মানে নতুন প্রজাতি হতে পারবে। আর দেখো নতুন বৈশিষ্ট্য হওয়া মানে কি, ওর আগের বিশুদ্ধতা কি থাকবে? বলতো ও আগে যেরকম বিশুদ্ধ ছিল, আম গাছ মানে মিষ্টি ছিল, এমন কি আছে না, টক হয়ে গেছে। তার মানে কিন্তু এখানে বিশুদ্ধতা থাকার সুযোগ নাই, সো বিশুদ্ধতা কিন্তু নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি নতুন বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধতা নেই, নতুন বৈশিষ্ট্য শিখলাম বিশুদ্ধতা নেই শিখলাম। তারপরে চিন্তা করো আর সমস্যা কি হবে, দেখো নতুন বৈশিষ্ট্য যদি আসে, যেহেতু নতুন বৈশিষ্ট্য আছে বিশুদ্ধতা নাই, নতুন বৈশিষ্ট্য যখন আসবে তখন ওরা অভিযোজিত হতে পারে, ওদের জীবনী শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? ওরা তাহলে কি হয়, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কারণ কি নতুন বৈশিষ্ট্য আসতেছে। নতুন ধরো আমার পরিবেশ চেঞ্জ হইলো, তখন বৈশিষ্ট্য নতুন কি হলে কি হবে, ধরো টেম্পারেচার বেড়ে গেলো, তাহলে নতুন বৈশিষ্ট্য এসে হয়তো তাপমাত্রা সহনশীল জাত হয়ে যাবে। তাহলে উচ্চ তাপমাত্রা সহনশীল জাত মানে কি হলো, অভিযোজন ক্ষমতা বের হয়ে অভিযোজন ক্ষমতা বেড়ে গেল, তাই না? তাহলে দেখো আমরা অলরেডি 7টা বৈশিষ্ট্য কিন্তু পড়ে ফেললাম, জাস্ট শিখছি একটা, অলরেডি আরো 6টা পড়ে ফেলছি। তাহলে দেখো এই যে এটাই আমরা শিখতেছি, অপচয়, বাহক, নিশ্চিত, তারপরে কি বৈশিষ্ট্য নিয়ে পড়লাম, ভিন্ন, ওকে জিনজগত বৈশিষ্ট্য কম, ওই যে দেখো বৈচিত্র্য এখানে কি হচ্ছে, নতুন বৈশিষ্ট্য মানে কি, মানে এখানে বৈচিত্র্য আসলে বেশি, ঠিক আছে? এখানে কি হবে, বৈচিত্র্য বেশি। ক্লিয়ার? তাহলে এখানে বৈচিত্র্য বেশি হচ্ছে। সো আমরা তাহলে এটুকু পারলাম। এখন দেখো আমরা পরপরাগায়ন পড়ছি, এখন বলো তো স কি আর পড়তে হবে, বৈচিত্র্য বেশি, তাহলে স কি আর পড়তে হবে না?
দেখো এখান থেকে পড়তে পারবো স মানে কি একই ফুল অথবা একই গাছের ভিন্ন ফুল, মানে কি একদম কাছাকাছি। কাছাকাছি হওয়া মানে বাহক লাগবে না, বাহক যদি না লাগে অপচয় হবে না। আর বাহক যেহেতু লাগবে না তার মানে কি নিশ্চয়তা বেশি না কম? অবশ্যই বেশি হবে, কারণ বাহক নাই মানে কি যে আম গাছ জাম গাছে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে দেখো আর কি দূরত্ব, মানে একই গাছ, একই গাছ হওয়া মানে কি বৈশিষ্ট্য, যে মিষ্টি মানে মিষ্টি থাকবে, মানে একই বৈশিষ্ট্য থাকবে। একই বৈশিষ্ট্য থাকা মানে কি নতুন বৈশিষ্ট্য আসবে না, মানে কোনো বৈচিত্র্য তৈরি হবে না। তাহলে নতুন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যদি না আসে তাহলে কি ও অভিযোজিত হতে পারবে? নতুন অবস্থার সাথে খাপ খাওয়াই নিতে পারবে? অবশ্যই পারবে না। ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু একসাথে দুইটা জিনিস পড়ে ফেললাম, আমরা কি পারবো? দেখো তো আমরা কি পারবো? এই তো, তাই না? এই তো আমরা কিন্তু পারবো ইনশাল্লাহ। তাহলে চলো ইনশাল্লাহ আগে যাই আমরা। তাহলে দেখো এটার পার্থক্যটা একদম 5 স্টার ইম্পর্টেন্ট, অবশ্যই 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 লাগবে। এটার পার্থক্য কিন্তু মাস্ট, কোনো মাস্ট নাই, এটার পার্থক্য অবশ্যই অবশ্যই লাগবে। ক্লিয়ার? তাহলে চলো আগে যাই। এখন এরপরে দেখো পরাগায়নের মাধ্যম, বই দেখবে এখানে একটা রচনা লেখা আছে, সেই রচনা থেকে পড়াটা টাফ। এই দুইটা প্লিজ, এইটা আর এই পাশেরটা, এই দুইটা একটু কষ্ট করে নোট করে ফেলো। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, তবে স্ক্রিনশটটা বইয়েই রাখো না, মানে মোবাইলেই রাখো না। স্ক্রিনশটটা কষ্ট করে নোট করে খাতায় লিখে রাখবা, ঠিক আছে? এই টাকাটা অবশ্যই লাগবে, কারণ পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল আসি মাধ্যম। মাধ্যম মানে কি? মানে এই যে পরাগরেণুটা যে এক ফুল থেকে আরেক ফুলে গেল, এই যে এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে, এইটা আসলে কোন ভাবে বা কোন উপায়ে যাচ্ছে তাকে আমরা বলতেছি পরাগায়নের মাধ্যম। তাহলে উপায়টা কি কি হতে পারে? হতে পারে পতঙ্গ দিয়ে, মানে পতঙ্গ মানে কি ইনসেক্ট যেটা, অর্থাৎ তেলাপোকা দিয়ে হইতে পারে, মৌমাছি দিয়ে হইতে পারে, তাই না? অথবা পিঁপড়া দিয়ে হতে পারে। এগুলো কি, এগুলো হলো আমাদের, এগুলো আমাদের কি পতঙ্গ দিয়ে হচ্ছে। তারপরে দেখো বায়ু পরাগী, বায়ু মানে কি বাতাসের সাথে ভেসে যাচ্ছে। তারপরে পানি পরাগী, নর্মালি ধরো শাপলা পদ্ম, ওদের ক্ষেত্রে কি হয় পানি পরাগী হতে পারে। লাস্টলি প্রাণী পরাগী, প্রাণী মানে কি ধরো মানুষ, তারপরে ধরো পাখি হতে পারে। এগুলোর মাধ্যমে যেটা হচ্ছে এটা কি প্রাণী পরাগী, মনে থাকবে। এখন চলো পতঙ্গ পরাগী, বৈশিষ্ট্য মনে রাখবো কি দিয়ে? তুমি তো অবশ্যই জবা ফুল বা গোলাপ ফুল দেখেছো, তাই না? স্বাভাবিক, দেখাটা খুবই স্বাভাবিক। তাহলে যেহেতু এগুলো দেখেছি, খেয়াল করো, জাস্ট এই গোলাপ ফুলের কথা চিন্তা করো। গোলাপ ফুল কি হয় স্বাভাবিকের চেয়ে মোটামুটি অন্তপক্ষে পাতা শ্যাওলার চেয়ে তো অবশ্যই বড়। তার মানে কি ফুলগুলো সাধারণত বড় হয়, অবশ্যই রঙিন হয়। মধুগ্রন্থি অবশ্যই আছে। তুমি দেখো একটা মৌমাছি তো মধুগ্রন্থি না থাকলে নিশ্চয়ই ঘুরতে যাবে না, তাই না? ওর তো আর ঠেকা পড়ে নাই। তাহলে দেখো তারপরে কি সুগন্ধ অবশ্যই আছে। পরাগরেণু আঠালো, কেন আঠালো? আঠালো যদি না হইতো তাহলে তো কি হইতো না, মৌমাছির গায়ে লেগে থাকতো না পরাগগুলা। তারপরে দেখো গর্ভমুণ্ড আঠালো, যদি আঠালো না হইতো তাহলে ওই যে ওর পায়েরটা পায়ে লেগে থাকতো, এটার গর্ভমুণ্ড পর্যন্ত আসতে পারতো না, ও পায়ে করে নিয়েই চলে যাইতো, কারণ ও তার পা ঝাড়া দিবে না। তারপরে দেখো লাস্টে উদাহরণ জবা, কুমড়া, সরিষা। এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, সহজে পড়তে পারো জোকস। পতঙ্গ জোকস করছে, ঠিক আছে? জোকস, জ থেকে কি জবা, কুমড়া আর সরিষা, মনে থাকবে জোকস। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখো আগে যে আবার আমরা এরপরে দেখো বায়ু পরাগী। ওকে, বায়ু পরাগী কিরকম? বায়ু জাস্ট মাথায় রাখবা ধান, ঠিক আছে? ধান বা সরিষা এদের ক্ষেত্রে কি হয় বায়ু পরাগী, মানে বায়ু দিয়ে ভেসে যায়। মানে কি এটা অবশ্যই হালকা না হলে তো বায়ু দিয়ে ভাসার কোনো চান্স নেই। তারপরে দেখো মধুগ্রন্থি নেই, দেন সুগন্ধ নাই, গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, এই যে শাখান্বিত আর পালকের নাই, এই দুইটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। হিন্টের জন্য বলবে যে কোন গাছের ক্ষেত্রে গর্ভমুণ্ড শাখান্বিত ও পালকের নাই, অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো ধান, ঠিক আছে? এইটা যাতে ভুল না হয়। তারপরে দেখো পানি পরাগী। পানি পরাগীতে কি হচ্ছে? ওই যে পাতা শ্যাওলার ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ এখানে কি হবে ক্ষুদ্র হালকা হবে ফুলগুলা, কোনো সুগন্ধ নাই। পুষ্পুং, পুষ্পের বিন্ত ছোট, পুং মানে পুরুষ পুষ্পের বিন্ত ছোট, বিন্ত মানে কি যেটা ওই যে ফুলের সাথে লেগে থাকে সেটা। আর স্ত্রী পুষ্পের কি বৃন্তটা অনেক লম্বা হয়। লাস্টলি প্রাণী পরাগী, প্রাণী কি এখানে দেখো পুষ্প, ওকে নর্মালি বড় হয় বাট ছোট হলে পুষ্প মঞ্জুরিতে সাজানো থাকে। হ্যাঁ পুষ্প মঞ্জুরি কি, তোমরা ওই যে রজনীগন্ধা স্টিক দেখছো না বিভিন্ন অনুষ্ঠানে, নবীন বরণের অনুষ্ঠানে কি দেয় একটা করে রজনীগন্ধা স্টিক ধরা দেয়, লম্বা একটা স্টিক থাকে, সেই স্টিকের মধ্যে কি থাকে অনেকগুলো ছোট 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 ফুল থাকে, তাই না? তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে এরকম স্টিকটাকে আমরা বলি কি পুষ্প মঞ্জুরি, অর্থাৎ যেই দণ্ডে বা যেটার উপরে পুষ্প বা ফুলগুলো সাজানো থাকে। তাহলে এটা কি সাধারণত প্রাণী পরাগীগুলো বড় হয়, তবে ছোট হলে কি হয় এরকম সুন্দর স্টিকের মধ্যে সাজানো থাকে। দেন কি হয় অবশ্যই রঙিন, দেন সুগন্ধ থাকতেও পারে নাও থাকতে পারে। আর এটার এক্সাম্পল মাস্ট কদম, শিমুল, কচু, ঠিক আছে? কদম, শিমুল, কচু। তাহলে এদিকে জোকস পড়লাম, ওদিকে বললাম কদম, শিমুল, কচু, মনে থাকবে? এই তো ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা কি এই পর্যন্ত পারবো? দেখো তো, যদি পারি তাহলে একটু জানাই ফেলি, আমরা আসলে অনেক দূর আগে ফেললাম লেকচারে। আমরা কি পারবো এইটুক? ইনশাল্লাহ, তাই না? তাহলে যেহেতু আমরা পারবো তাহলে চলো ছোট্ট একটা কাজ করব। ওকে, এই তো
নাইস। তাহলে চলো আগে যাই। তাহলে এরপরে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত কি বললাম, পরাগায়নের মাধ্যম নিয়ে আলাপ আলোচনা করে ফেললাম। তাহলে চলো এখন আগে যাই। পুং গ্যামেটোফাইট, অর্থাৎ এই যে আমরা পরাগায়ন করলাম মানে কি, মানে আমাদের গ্যামেট বা মেল গ্যামেটটা আমরা নিয়ে আসলাম কোন পর্যন্ত নিয়ে আসলাম, আরেকটা ফুলে নিয়ে আসলাম, অর্থাৎ গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এইটা নিয়ে চলো কথা বলতেছি যে এখন আমরা তো শুধুমাত্র পরাগরেণুটাকে ট্রান্সফার করাটা শিখলাম, যে পরাগায়ন কিভাবে হচ্ছে, যে স্বপরাগায়ন, পরপরাগায়ন, পরাগায়নের মাধ্যম, এগুলা নিয়ে পড়লাম। এখন আমরা আসলে শিখবো যে আমাদের তো উদ্দেশ্য শুধু পরাগরেণু নিয়ে দৌড়াদৌড়ি করা না, কি করা, অবশ্যই পুং গ্যামেটটা দরকার। আমার নিষেকের জন্য কি দরকার, পুং গ্যামেটটা দরকার। তাহলে চলো সেটা কিভাবে আসবে, চলো চিন্তা করি। ফার্স্ট অফ অল একটু জেনে রাখো যে আমাদের সবকিছু শুরু হয় হলো মাতৃকোষ থেকে, ঠিক আছে, পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষটা কেমন থাকে, পরাগ মাতৃকোষটা থাকে হলো টুয়াইসেট, মানে কি ডিপ্লয়েড। তাহলে পরাগ মাতৃকোষটা হলো ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ থেকে প্রথমে বিভাজিত হয়, কেমন বিভাজন হবে, প্রথমে হয় হলো মিওসিস বিভাজন। মিওসিস তো আমরা জানি, মিওসিস কি হয়, ওকে। তাহলে কি বিভাজিত হওয়া মানে কেমন বিভাজিত, মিওসিস বিভাজন হয়। তাহলে মিওসিস বিভাজন যখন হচ্ছে, অবশ্যই দেখো টুয়েন, টুয়েন থেকে মিওসিস বিভাজনে কি হবে, অবশ্যই বুঝতেছো এন হবে। এন হওয়া মানে কেমন কোষ, অবশ্যই কিন্তু ভাই হ্যাপ্লয়েড কোষ। তাহলে প্রথমে কি হচ্ছে, পরাগরেণুর পরাগ মাতৃকোষ থেকে কি হবে, হ্যাপ্লয়েড কোষ হবে। বলো তো ভাই কয়টা হ্যাপ্লয়েড কোষ হবে, তোমাদের কি মনে হয়? আমরা জানি মিওসিস থেকে কয়টা হ্যাপ্লয়েড কোষ হবে, বলো তো কয়টা হ্যাপ্লয়েড কোষ হওয়া উচিত, অবশ্যই দেখছো কয়টা, চারটা হ্যাপ্লয়েড কোষ হওয়া উচিত, তাই না, চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। এরপরে দেখো এই যে হ্যাপ্লয়েড কোষ, চারটা হ্যাপ্লয়েড কোষ হওয়া মানে কি, চারটা আসলে পরাগ রেণু, মানে চারটা রেণু থেকে চারটা কি হবে, মানে গ্যামেট তৈরি হওয়া শুরু হবে। তাহলে এই চারটার মধ্যে যে কোনো একটা নিয়ে কথা বলতেছি। সো একটা নিয়ে কথা যদি বলি, তাহলে দেখো একটা নিউক্লিয়াস অর্থাৎ হ্যাপ্লয়েড সেলের নিউক্লিয়াস, বা একটা নিউক্লিয়াস আসলে বলার দরকার নেই, আমরা জাস্ট বলতেছি এই হ্যাপ্লয়েড কোষ, ঠিক আছে। এই হ্যাপ্লয়েড কোষের নিউক্লিয়াস নিয়ে কথা বলতেছি। এই হ্যাপ্লয়েড কোষের নিউক্লিয়াসটা কেমন বলতো, অবশ্যই কি হ্যাপ্লয়েড কোষ যদি এন হয়, এর নিউক্লিয়াসটাও কি এন হবে। তাহলে এই হ্যাপ্লয়েড কোষের যে নিউক্লিয়াসটা কি এন। এই এন নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হবে, বিভাজিত হয়ে কি করবে, মাইটোটিক বিভাজন বা মাইটোসিস বিভাজনে যাবে। তাহলে এটা কি হবে ভাই, এটা হবে মাইটোসিস। তাহলে যখন এটা মাইটোসিস বিভাজনে যাচ্ছে, কয়টা নিউক্লিয়াস হবে, অবশ্যই আমরা শিখেছি মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং কোষ কি হয়ে যায়, একটা থেকে চারটা কোষ তৈরি হয়। ডিপ্লয়েড থাকলে চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। আর আমরা যদি বলি নিউক্লিয়াস, এক্ষেত্রে কি হবে, মাইটোসিস মানে কি একটা থেকে দুইটা তৈরি হবে, তার মানে নিউক্লিয়াসটা কয়টা হবে, দুইটা। একটা কি নাম, একটা হলো জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা হলো নালিকা নিউক্লিয়াস, বা একটা হলো জনন নিউক্লিয়াস। এটার ইংলিশটা একটু জেনে রাখো, জনন বা জেনারেটিভ, ঠিক আছে, দুইটা ইংলিশটা একটু জেনে রাখো। আর এদিকে হলো নালিকা নিউক্লিয়াস অথবা টিউব নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এখন একটু ছবিটা খেয়াল করে দেখো তো, এই যে দেখো যে আমাদের পরাগরেণু যে ছিল, এটার ভিতরে ছিল পরাগ মাতৃকোষ। এটা বিভাজিত হয়ে যে হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ থেকে দুইটা নিউক্লিয়াস কোনটা, যে দেখো একটা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা হলো নালিকা নিউক্লিয়াস। এখন এরপরে দেখো ছবিটা খেয়াল করো, এটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখো নালিকা নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি করতেছে, পরাগ নালী তৈরি করতেছে একটা, দেখছো, এটা নালী তৈরি করতেছে। কেন নালী তৈরি করলো, পুং গ্যামেট যাতে ওখান দিয়ে বের হইতে পারে, গর্ভমুণ্ডে যে যাতে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে খেয়াল করে দেখো যে এই যে নালিকা নিউক্লিয়াস, এখান থেকে কি তৈরি হবে, অবশ্যই এখান থেকে দেখতেই পাচ্ছি ভাই, এটা থেকে কিন্তু পরাগ নালী তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে ভাইয়া, পরাগ নালী তৈরি হবে। আর এদিকে যে জনন নিউক্লিয়াস, জনন থেকে কি হয় দেখো, আলটিমেটলি একটা জনন নিউক্লিয়াস থেকে আসলে দেখো দুইটা, দেখো পুংগ্যামেট কয়টা তৈরি হয়েছে, একটা, এই যে একটা, অর্থাৎ একটা জনন নিউক্লিয়াস থেকে আলটিমেটলি কি হবে, দুইটা পুংগ্যামেট তৈরি হবে। দুইটা কি তৈরি হবে ভাইয়া, পুং গ্যামেট। দেখো এই একটা ফ্লোচার্ট যদি মনে রাখো, তাহলে দেখবে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। পরীক্ষায় জাস্ট ফ্লোচার্টটা বাংলা ভাষায় লিখে আসবা, যে কি কি হচ্ছে এখানে, কি হচ্ছে প্রথমে। তাহলে একটা ছিল পরাগরেণু, পরাগরেণুর মধ্যে কি থাকবে, পরাগ মাতৃকোষ। সো প্রথমে পরাগ মাতৃকোষটা মিওসিস কোষ বিভাজনে যাবে এবং তৈরি করবে কি, চারটা হ্যাপ্লয়েড কোষ। এই চারটা হ্যাপ্লয়েড কোষের মধ্যে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস গুলো প্রথমে মাইটোসিস বিভাজনে যাবে এবং তৈরি করবে কি, একটা জনন নিউক্লিয়াস আর একটা নালিকা নিউক্লিয়াস। ছবি দেখে বুঝতেছি নালিকা নিউক্লিয়াস কি করবে, সুন্দর মতো নালীটা লম্বা করবে, মানে পরাগ নালিকা তৈরি করবে। আর জনন নিউক্লিয়াস থেকে কি হবে, দুইটা পুং গ্যামেট তৈরি হবে। যে দুইটা পুং গ্যামেট কি করবে, নিষিক্ত হয় কার সাথে, একটা যায় হলো ডিম্বাণুর সাথে, আর একটা যাবে কার সাথে, অবশ্যই গৌণ নিউক্লিয়াসের সাথে, ঠিক আছে। এইটার ফিগার সহ কিন্তু পারতে হবে, ঠিক আছে, এটার ফিগারটা যাতে ভুল না হয় আমাদের।
পরীক্ষায় কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ছবি প্লাস এই যে লেখাগুলো যেগুলো, এগুলো অনেক অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি আমরা তাহলে, এখন শিখলাম কি পুং গ্যামেট কেমনে তৈরি হলো, বা এখন কথা হলো স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট কেমনে তৈরি হচ্ছে। চলো চিন্তা করি। এখানেও সেম কথা, শুরু হবে মাতৃকোষ থেকে। এটাকে আমরা বলি কি স্ত্রী রেণু, এখানে যেমন পরাগ রেণু, এটা হলো স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষটা কি ভাই, এটা হলো টয়েসেন। তাহলে এই যে টয়েসেন স্ত্রী রেণু মাতৃকোষ, এখান থেকে প্রথমে কি হয়, এখান থেকে প্রথমে মিওসিস হচ্ছে, এখান থেকেও কি হবে, আগে হবে মিওসিস, এবং মিওসিস হয়ে কি তৈরি করবে, মিওসিস হয়ে প্রথমে তৈরি করবে অবশ্যই কি চারটা কোষ, তাই না? মিওসিস হয়ে কয়টা কোষ করার কথা, চারটা কোষ হবে, যে প্রত্যেকটা কোষ এক একটা কি হ্যাপ্লয়েড, কারণ কি মাতৃকোষ তো আমাদের 2n বা ডিপ্লয়েড, তাহলে এই ডিপ্লয়েডটা ভেঙে কি হচ্ছে মিওসিসে যাবে, সো চারটা এন বা হ্যাপ্লয়েড তৈরি করবে। তাহলে ছবিটা একটু যদি খেয়াল করে দেখো, দেখো কি হচ্ছে, শ্রেণু মাতৃকোষ সুন্দর মতো দেখছো, চারটা রেণুকোষ তৈরি করলো। তাহলে এই যে চারটা রেণুকোষ তৈরি হলো, তার পাশের ছবিতে দেখো চারটা আসলে একই সাথে পরিপুষ্ট হইতে পারে না। চিন্তা করো ওরা আসলে কি করে, মারামারি করে, যে একই পরিমাণ খাবার আছে, এখন এর মধ্যে কে বেশি খাইতে পারে, এই জন্য ওরা মারামারি করে, এবং মারামারি করে দেখা যায় যে তিনজন আসলে কি হয়, যুদ্ধে পরাজিত হয়ে যায়। এই যে তিনজন যুদ্ধে পরাজিত হয়ে গেল, একজনই শুধুমাত্র পারসিস্ট করে। তাহলে দেখো এই যে চারটা যে তৈরি হলো, এই চারটাই কিন্তু পুরাটা টাইম জুড়ে থাকতে পারে না, কি হয়, তিনটা হইলো তিনটা কি হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। কেন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কারণ ওই তিনজনের যে পুষ্টিটা সেটা নিয়ে কি হচ্ছে, চতুর্থটা বড় হচ্ছে, তাহলে নিচের যে কিছুটা বড় কোষটা সেটা কি হয়, আস্তে আস্তে পরিপুষ্ট হবে। তার মানে এখানে মেইন কথা, চারটার মধ্যে কি হয়, তিনটা মারা যায় বা মৃত, আর একটা কি হয়, একটা হলো পরিপুষ্ট হবে, তিনটা মৃত হয় আর একটা কি হয়, পরিপুষ্ট। ঠিক আছে, তাহলে তিনটা মৃত হচ্ছে আর একটা কি হবে, পরিপুষ্ট। তাহলে এই যে একটা ছিল আমাদের, সেই একটা থেকে একটু যদি ছবিটা খেয়াল করে দেখো, এই যে একটা বড় হয়েছে, এটা নিউক্লিয়াসটা প্রথমে দেখছো, কয়টা নিউক্লিয়াস, প্রান্তের দিকে দুইটা নিউক্লিয়াস তৈরি করে। তার মানে আমি এবার একটু চিন্তা করি, যে প্রথমে এই যে এটার যে নিউক্লিয়াসটা ছিল, এটার যেই নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা প্রথমেই বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে কি হয়েছে, দুইটা নিউক্লিয়াস তৈরি করছে, প্রান্তের দিকে দুইটা নিউক্লিয়াস গেছে। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, একটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই যে একটা থেকে দুইটা তৈরি হলো, এটা হয়ে কিন্তু শেষ হয় নাই, ছবি দেখো, এই যে দুইটা, ওরা আবার প্রত্যেকে আবার মাইটোসিস করছে। এই পুরাটাই কিন্তু কার উপরে চলতেছে, মাইটোসিসের উপরে, অর্থাৎ এই যে এই নিউক্লিয়াস থেকে আবার পরবর্তীতে কি হবে, আবার দুইটা, দেন এখান থেকেও সেম আবার দুইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার দুইটা দুইটা করে তৈরি হয়েছে, বাট হয়ে তাও শেষ হয় নাই, কেন কি হয়েছে দেখো তো, তাও শেষ নয়, আবার দেখো এই দুইটা থেকে চারটা, এই দুইটা থেকে চারটা হয়েছে, অর্থাৎ দেখো একটা থেকে দুইটা, দুইটা থেকে কি হয়েছে, দুইটা দুইটা চারটা, এবং এখান থেকে আবার বিভাজিত হবে, এবং আলটিমেটলি কি করবে দেখো তো, এই যে এখান থেকে আবার এন এন, সেম এন এন, প্রত্যেকটাই কিন্তু এগুলো কি হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু হ্যাপ্লয়েড, মনে রাখো। তাহলে দেখছো কি হলো, এক একটা এন তৈরি হচ্ছে, তাই না? আর এখানে তার প্রত্যেকটা বিভাজন কেমন হয়েছে, মাত্রই যেটা বললাম, প্রত্যেকটা কিন্তু মাইটোসিস, একটাও কিন্তু মিওসিস হয় নাই। তাহলে এটাও হয়েছে মাইটো, এটাও হয়েছে কি মাইটোসিস, এন্ড লাস্টলি এটাও কি হয়েছে, মাইটোসিস। সো চারটাই কিন্তু কি হয়েছে ভাই, মাইটোসিস হয়েছে, যাতে মাথায় থাকে। তো আলটিমেটলি আমাদের কয়টা তৈরি হলো, একটু যদি কষ্ট করে গুনে দেখো, দেখবা কয়টা হয়েছে, দেখো তো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ টোটাল কয়টা হয়েছে ভাইয়া, টোটাল কিন্তু 8, অর্থাৎ 8টা নিউক্লিয়াস হয়েছে, দেখছো? এই 8টার মধ্যে দেখো, দুইজন চলে যায় মাঝখানে আর তিনজন চলে যায় দুই সাইডে। এই যে মাঝখানে যে আছে তাকে আমরা বলি কি গৌণ কেন্দ্রিকা, বা এটার অপর নামটা অবশ্যই জেনে রেখো, এটার অপর নাম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। এটার অপর নাম কি ভাইয়া, সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটার অপর নাম কি ভাইয়া, সেকেন্ডারি নিউক্লিয়াস। এই কথাটা কিন্তু অবশ্যই জানতে হবে, ক্লিয়ার? তাহলে গণকেন্দ্রিকা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এরপরে দেখো কি আছে, ডিম্বাণু। ওকে, দেখো এই ডিম্বাণু হওয়ার আগে একটু চল চিন্তা করি, আমরা যদি একটু আমরা যদি গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণুর অবস্থানটা একটু চিন্তা করি, দেখো আমরা এই যে দেখো, এটা হলো আমাদের যেখান থেকে ওই যে মাতৃকোষটা তৈরি হয়েছে, এইটা দেখতে এরকম একটা বিরাট কি বৃত্তাকার মতো, এবং বৃত্তাকারে দেখা যায় একটা ছোট ছিদ্র থাকে, যেটাকে মনে বলি কি ভাই, ডিম্বক রন্ধ্র, যেটাকে বলি কি ডিম্বক রন্ধ্র। এই যে এতক্ষণ আমরা তৈরি করলাম না, ও কই থাকে জানো, এই যে ডিম্বক রন্ধ্রের এই জায়গায় একটা থলি আকৃতির অংশ, মানে কোষটাই বড় হয়েছে, যার এই যে উল্টা দিকে ডিম্বক রন্ধ্রের উল্টা দিকে তিনটা কোষ, আর ডিম্বক রন্ধ্রের দিকে কয়টা কোষ থাকে, ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা কোষ থাকে। ঠিক আছে, তাহলে এই যে ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা তিনটা কোষ,
এই তিনটা কোষকে আমরা একসাথে বলি কি, এটাকে একসাথে বলি আমরা গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। এই যে মাঝখানে যেটা একদম পুরো পিঙ্ক কালার করে দিলাম ভাইয়া, এই যে একদম মাঝখানে গর্ভযন্ত্রের ঠিক মাঝখানের যে কোষটা, এটাকে আমরা বলি কি ভাইয়া, এটাকে আমরা বলি ডিম্বাণু। এটাকে আমরা কি বলি ভাইয়া, ডিম্বাণু। ক্লিয়ার? আর এই যে দেখো অন্যদিকে উল্টা দিকে যাদের দেখতেছি আমরা, এই যে উল্টা দিকে তিনজনকে দেখতেছি, এদেরকে আমরা বলি কি, এদেরকে বলি প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। আর এই যে দেখো দুইজন বাকি ছিল না, এই যে দেখো দুইটা ইয়েলো কালার ডিম্বাণুর দুই পাশে, এদেরকে আমরা বলি সহকারী কোষ। ওদের কাজ হলো ডিম্বাণুকে সাহায্য করা, তাহলে সহকারী কোষ। ক্লিয়ার? তাহলে এই কয়টা টার্ম কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এখন ভাই দেখো একটা জিনিসই জাস্ট আমি এখনো দেই নাই, সেটা কি, যে মাঝখানে, মাঝখানে থাকে কি আমাদের গৌণ কেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। গৌণ কেন্দ্রিক। তাহলে দেখো এই সবকিছু কিন্তু আলাদা হচ্ছে। অর্থাৎ জিজ্ঞেস করতে পারে গর্ভযন্ত্র কোন ধরনের কোষকে বলা হয়, বা বলবে যে ডিম্বকরন্ধ্রের দিকের তিনটি কোষকে একসাথে কি বলা হয়, অ্যান্সার কিন্তু গর্ভযন্ত্র। এই যে দেখো ডিম্বকরন্ধ্রের দিকের তিনটা কোষ, আর ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে তিনটা কোষ কি, আমাদের প্রতিপাদ কোষ। এখন এতে লাভটা কি হয়, ওই যে যখন ডিম্বাণুটা সরি পুংগ্যামেটটা আসে, ধরো এই যে পুংগ্যামেটটা আসলো, এই পুংগ্যামেট তো দুইটা ভিতরে প্রবেশ করে, একটা ডিম্বাণুর সাথে বাইন্ড করে, আরেকটা এখান দিয়ে যে গৌণ কেন্দ্রিকার সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে কি হইলো দেখো তো, দুইটা বাইন্ডিং, একটা হলো কি, একটা হলো, একটা হয় কি পুংগ্যামেট প্লাস ডিম্বাণু, এই দুইটা মিলে তৈরি করলো কি ভাই, এই দুইটা মিলে তৈরি করবে হলো জাইগোট। এই দুইটা মিলে তৈরি করে কি ভাই, জাইগোট। আর ওদিক দিয়ে আরেকটা পুংগ্যামেট প্লাস কি আমাদের গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা, এটা মিলে তৈরি করবে কি, এটা মিলে তৈরি করে শস্য, দন্তস্ব কিন্তু, তালেব বা শস্য না, শস্য বা ট্রিপ্লয়েড বা 3N। ঠিক আছে? বীজের ভিতরে যেটা শ্বাস হিসেবে দেখো, যেমন যদি বাই চান্স আমের বীজ কখনো তুমি ভেঙে থাকো, দেখবে ভিতরে আশ একটা অংশ দেখা যায়, ওইটাই মূলত শস্য। ঠিক আছে? আমরা কিন্তু এটা খাই না। ক্লিয়ার? আর তাহলে এটার পরবর্তীতে কি হয়, পরবর্তীতে পুরা ডিম্বাণু মানে গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এই যে পুরা যে আমাদের ডিম্বকটাই, যে এটা যেটা আঁকতেছে এটা হলো ডিম্বক, ডিম্বকটা তৈরি হয়ে পরিণত হয় কি, বীজে পরিণত হয়। ক্লিয়ার? তো এইটা টার্মগুলো একটু জানতে হবে, এবং এই প্রসেসটা অবশ্যই পারতে হবে। পিকচার গুলা লাগবে অবশ্যই, বুঝতেছো একটু কষ্ট হওয়াটাই খুবই স্বাভাবিক, বাট কিচ্ছু করার নেই। একটু প্র্যাকটিস করবা বাসায়। যে তুমি ছবি চাইলে কমাইতে পারো, যেমন তুমি চাইলে এটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট কথা হলে এই ছবি কলা গুলা লাগবে। আর দেখো ছবি ইজি, জাস্ট গোল গোল দিলেই হয়ে যাবে ছবি। ঠিক আছে? সো আই থিঙ্ক আমরা পারবো। তাহলে দেখো এই পর্যন্ত ছিল এই লেকচারে। তাহলে দেখো এখন অ্যান্সার দিয়ে ফেলো। বলছে আদনানের বাবা কি বলেছে, আদনানের বাবা হলো একজন শিক্ষক, তিনি তাদের বাড়িতে সদ্য ফোটা শিমুল ফুল দেখিয়ে পরাগায়ন সম্পর্কে ব্যাখ্যা করেছে। শিমুল, মনে করো দেখো শিমুল আমরা পড়েছিলাম কি, শিপ, শিপ মানে কি পরপরাগায়ন, তাহলে অবশ্যই পরপরাগায়ন, বা আমরা মনে আছে শিমুল আর কই পড়েছিলাম মনে করে দেখো প্রাণী পরাগীতে পড়েছিলাম, তাই না? তাহলে এটার পরাগায়নের মাধ্যম কোনটা, শিমুলের ক্ষেত্রে প্রাণী পরাগী। তাহলে এই চারটার মধ্যে দেখো তো প্রাণী কোনটা বলা যায়, বায়ু, এটা তো প্রথমেই বাদ। পতঙ্গ, এটা একটা পতঙ্গ পরাগী। পিঁপড়া, এটা একটা পতঙ্গের মধ্যে পড়বে, তাহলে বাদ রইলো কোনটা, পাখি, তার মানে অ্যান্সার পাখি হবে। তারপর বলেছে দেখো এই সেম কেসে বলেছে উদ্দীপকের ফুলে পরাগায়নের ক্ষেত্রে, তাহলে এটা কেমন পরাগায়ন, আমরা আগেই বলেছিলাম শিপ, এটা হলো পর পরাগায়নের উদাহরণ। তাই তো? তাহলে পর পরাগায়নে কি হয়, বাহকের উপর নির্ভর করতে হয়, ইয়াপ এটা সত্য। প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়, এটাও সত্য, কারণ নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। আর কি পরাগায়ন কম লাগে না, এটা ফলস, কারণ কি অপচয় হয়, সো পরাগায়ন বেশি লাগবে। তাহলে অ্যান্সার 1 ও 2। তারপর দেখো কি বলেছে, যে উদ্দীপকের অচিহ্নিত অংশে গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া, অচিহ্নিত অংশ কোনটা দেখো তো, এটা হলো গর্ভাশয়, মানে এখানে ওই যে যেটা আমরা এই যে মাত্র যেটা বললাম মেগাস্পোরোফাইট, দেখো খেয়াল করে এই যেটা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, অর্থাৎ ডিম্বাণু তৈরি যে প্রসেসটা, এটাই জানতে চাইছে। এমওএন প্রক্রিয়া দুটির ফলাফল তুলনা করো। এমওএন কোনটা, একটা হলো স্ত্রী স্বপরাগণ, একটা পরপরাগণ, এই দুইটার ফলাফল জানতে চাইছে, মাত্রই পড়ে ফেলছি। চিত্র এ এর পি এর উৎপত্তি ব্যাখ্যা করো। এ এর পি, পি অবশ্যই কি, এই যে মাইক্রোস্পোরোফাইট যেটা, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, যে পুং গ্যামেট কিভাবে তৈরি হয়, নালী কোষ না কিভাবে আমাদের জনন নিউক্লিয়াস, আর কিভাবে জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস থেকে কি কি হচ্ছে, এই ব্যাপারটা জানতে চেয়েছে। বি নতুন স্পোরোফাইট গঠন, বি মানে কি ভ্রূণথলি কথা বলা হয়েছে, এটা কিভাবে কাজ করে আমরা অবশ্যই পড়ে আসছি কিন্তু একটু আগে, তাই না? যেখানে কি হচ্ছে, ওকে এখানে 2N হবে, এটা ভুলে 3N দিয়েছে, 2N হবে। ঠিক আছে? তাহলে কিভাবে কাজ করতেছে বলতে চাচ্ছি, যে যে জাইগোট কিভাবে তৈরি করতেছে। সো স্পোরোফাইট মানে হলো 2N, মাথায় রাখবা, যে গ্যামেট গুলো হলো N। সো এটার ব্যাখ্যায় কি থাকবে, যে গ্যামেট গুলো N, এবং নতুন সৃষ্ট যে আমাদের জাইগোটটা, সেই জাইগোটটা হয় 2N। সো এই 2N থেকে পরবর্তী নতুন জীব তৈরি হয়। তাহলে দেখো এটা যদি না থাকতো ডিম্বাণু থাকতো না, ডিম্বাণু যদি না থাকতো পুং গ্যামেটের সাথে মিলনের সুযোগ নাই, তার মানে তখন কিন্তু স্পোরোফাইট বা 2N তৈরি হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। ক্লিয়ার? ওকে। সো আসো এর পরের চ্যাপ্টার, চ্যাপ্টার 12। সো এটা আমরা শুরু করবো, তার আগে আমরা ছোট্ট একটা ব্রেক দিয়ে আসি। ঠিক আছে? 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক।
ওকে, সো চলো আবার আমরা তাহলে শুরু করি। চ্যাপ্টার 12 জীবের বংশগতি ও বিবর্তন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু মানে কোশ্চেন মোটামুটি আসার চান্স অনেক বেশি, এবং এখান থেকে অ্যান্সার করলে নাম্বার পাওয়ার চান্স অনেক বেশি, তাই না? কারণ বায়োলজি দেখবা অনেক জায়গায় হলো একটু মানে রচনামূলক কথাবার্তা, সো এই রচনামূলক কথাবার্তার চেয়ে এই জায়গাগুলো থেকে যখন অ্যান্সার করবা দেখবা 3-এ 3 4-এ 4 পাওয়াটা মোর ইজিয়ার, ঠিক আছে? সো অবশ্যই আমরা চেষ্টা করবো এমন জায়গা থেকে অ্যান্সার করতে যে যেখানে কোনো চিত্র আছে বা কোনো ক্যালকুলেশন আছে বা কোনো এরকম ফ্লো চার্ট টাইপ অ্যান্সার করা যায় বা কোনো ছক টাইপ অ্যান্সার করা যায়, সেক্ষেত্রে দেখবা নাম্বারটা অটোমেটিকলি একটু বেড়ে যাবে। ক্লিয়ার? ফাইন, তাহলে চলো শুরু করি। সো প্রথমেই দেখো আছে ডিএনএ। সো ডিএনএ ব্যাপারটা কি বলো তো ভাই? ডিএনএ এর ফুল ফর্মটা তোমরা একটু জানাও তো আমাকে। বলো তো ডিএনএ এর ফুল ফর্মটা কি, একটু জানাও তো চ্যাট বক্সে, ইনবক্স একটু কমেন্ট বক্সে একটু জানাই ফেলো তো ডিএনএ এর ফুল ফর্মটা কি ভাইয়া, বলো কি হবে? ডিএনএ ফুল ফর্ম কি হওয়া উচিত? হ্যাঁ এই তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু ডি অক্সিরাইবো দেন নিউক্লিক অ্যাসিড। ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে একটা কথা প্রথমে বলতেছে ভাইয়া কি এটা ডি অক্সিরাইবো, তাই না? তাহলে ডি অক্সিরাইবো মানে কি? মানে দেখো রাইবো ওয়ার্ডটা আসছে কোথা থেকে? রাইবোজ সুগার থেকে বা রাইবোজ শর্করা থেকে। ডি অক্সি মানে কি? যেখানে অক্সিজেন নাই। মানে কি? মানে এখান থেকে এমন একটা অক্সিজেন শর্করা ইউজ করেছে যেখানে কিটা এক জায়গায় অক্সিজেন কম আছে, ঠিক আছে? চলো কেমন জায়গায় সেটা আমরা চিন্তা করব। তো ছবিটা দেখে বুঝতেছো ডিএনএ দেখতে কেমন, এটা একটা দ্বিসূত্রক গঠন। ডিএনএ কেমন একটা, এটা একটা দ্বিসূত্রক গঠন। এটা একটা কি ভয়ান, অবশ্যই এটা একটা দ্বিসূত্রক গঠন। তাহলে ডিএনএ একটা দ্বিসূত্রক মানে কি? যেমন পুরো একটা ময়ের মতো চিন্তা করো, একটা ময়ে যেমন দুইটা লাঠি থাকে দুই সাইডে, ঠিক তেমনই ভাবে ডিএনএ তো কি থাকে? দুইটা সূত্র থাকে। তাহলে এই দ্বিসূত্র গঠনের মধ্যে মাথায় রাখবা সূত্রক দুইটি পরস্পর কি? পরস্পর পেঁচানো বা সর্পিলাকার গঠন। এটা কি সর্পিলাকার, অথবা ওয়ার্ডটা থাকবে কি ভাই? পেঁচানো গঠন, ঠিক আছে? এটা একটা পেঁচানো গঠন। এবং যেখানে সূত্রক দুইটি পরস্পরে অ্যান্টি প্যারালার, মানে দুইজন দেখতে একদম একই রকম না, বা সহজ কথায় পরিপূরক কিন্তু এক না। পরিপূরক বাট এক না, ঠিক আছে? পরিপূরক কেন? দেখো একদিকে যদি অ্যাডিনিন থাকে আরেকদিকে থাইমিন থাকতে বাধ্য, এই জন্য বলা হচ্ছে পরিপূরক কিন্তু একই না। মানে অ্যাডিনিন মানে ওদিকেও যে অ্যাডিনিন থাকবে ব্যাপারটা এমন না। 3 নম্বর কথা দেখো, চিন্তা করি আমরা জানি এরা কি দিয়ে তৈরি? এরা তৈরি তিনটা জিনিস দিয়ে, মনে আছে কি কি? একটা হলো সুগার বা শর্করা, সুগার, দেন নাইট্রোজেন ঘটিত ক্ষার বা বেজ, ঠিক আছে? সুগার, দেন নাইট্রোজেন ঘটিত ক্ষার এন্ড ফসফেট, এই তিনটা জিনিস দিয়ে তৈরি। সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, আর কি ভাইয়া? ফসফেট। তাহলে এখানে কি সুগার থাকে চলো একটু চিন্তা করি। দেখো তো এখানে যে সুগারটা থাকে এটা হলো 5 কার্বন বিশিষ্ট। শর্করাটা কেমন? শর্করাটা হলো 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট শর্করার আরেকটা নাম আছে, কি বলা হয় জানো এটাকে? যেমন তোমরা শিখেছো কি, যেমন গ্লুকোজ। গ্লুকোজ কি? C6H12O6, মানে 6 কার্বন বিশিষ্ট। আর যারা 5 কার্বন বিশিষ্ট তাদের বলা হয় পেন্টোজ সুগার, ঠিক আছে? কি বলা হয়? পেন্টোজ সুগার। তাহলে এইরকমই একটা পেন্টোজ সুগার যার নাম হলো রাইবোজ। তাহলে এই রাইবোজটা থাকে হলো ডিএনএ এর মধ্যে, কি থাকে? রাইবোজ থাকে। তবে রাইবোজটাকে আমরা বলি হলো ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজটাকে কিন্তু শুধু রাইবোজ বলি না, বলি কি ভাইয়া? ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজের মধ্যে কার্বন কয়টা? যেটা মাত্র শিখলাম, রাইবোজ একটা পেন্টোজ। তাহলে কার্বন কয়টা? 5টা। তাহলে এটাকে ডিঅক্সিরাইবোজ কেন বলতেছি ভাইয়া? কারণ ডিঅক্সি, ডি মানে কি? নাই, অক্সি মানে অক্সিজেন নাই। তাহলে এখানে কোথায় অক্সিজেন নাই? দেখো 5টা কার্বন, তার মানে কি কার্বন 2 তে, এটা পরীক্ষা আসতে পারে, কার্বন 2 তে অক্সিজেন নেই, ঠিক আছে? কার্বন 2 তে কি নেই ভাইয়া? অক্সিজেন নেই। এই ওয়ার্ডটা যাতে ভুল না হয়, সেকেন্ড কার্বনে কোনো অক্সিজেন থাকে না, এই জন্য বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তারপরে দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষার। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারের যদি একটু যে ব্যাখ্যায় যাই, দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষার, এই নাইট্রোজেন ঘটিত ক্ষার হলো 2 রকম, তাই না? নাইট্রোজেন ঘটিত ক্ষার কয় রকম? 2 রকম। একটা কি? একটা হলো আমাদের পিউরিন, একটা আমরা জানি অবশ্যই ভাইয়া পিউরিন। আর একটা কি ভাইয়া? পাইরিমিডিন। পিউরিন এন্ড পাইরিমিডিন। ওকে, পিউরিন আর পাইরিমিডিন। এখন দেখি পিউরিন পিউরিন আলাদা করলাম কিভাবে? যদি একটু চিন্তা করি, এটা আসলে পার্থক্য করেছি আমরা রিং এর ভিত্তিতে। সো এটা না জানলেও সমস্যা নেই, যে জেনে রাখো পিউরিনের মধ্যে আবার 2 ধরনের ক্ষারক হতে পারে। একটা হলো কি? একটা হলো অ্যাডিনিন, একটা হলো গুয়ানিন, ঠিক আছে? একটা হলো অ্যাডিনিন আর একটা হলো গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে কিন্তু 3টা হইতে পারে, ঠিক আছে? একটা হইতে পারে সাইটোসিন,
সাইটোসিন, তারপর হলো থাইমিন, আর হলো ভাইয়া কি ইউরাসিল। সাইটোসিন, থাইমিন, আর কি ভাইয়া ইউরাসিল। সো মাথায় রেখো এর মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন তিনজন সবই ডিএনএ আরএনএ দুইটার মধ্যেই থাকে, তবে থাইমিনটা থাকে শুধুমাত্র ডিএনএ এর মধ্যে, আর ইউরাসিলটা থাকে আরএনএ এর মধ্যে, ঠিক আছে। অর্থাৎ থাইমিন কখনো আমরা আরএনএ তে পাবো না। আরেকটা জিনিস ঝামেলা আছে এই দুজনের মধ্যে, দ্বিসূত্রক, কিন্তু আরএনএটা মাথায় রেখো, আরএনএটা হলো এক সূত্রক। আরএনএটা কি ভাইয়া এক সূত্রক। এই দুইটা কথা যদি আমাদের মনে থাকে, ক্লিয়ার। তাহলে দেখি এখন নাইট্রোজেন গঠিত ক্ষারের মধ্যে আমরা শিখে ফেললাম এরা থাকে। এখন এরা কিভাবে থাকে? এরা পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা থাকে। আমরা যদি চিন্তা করি, দেখো ছবিটা খেয়াল করে, এই যে এখানে অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে দেখো দুইটা হাইড্রোজেন বন্ধন, অ্যাডিনিন থাইমিনের মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ধন, আর সাইটোসিন আর গুয়ানিনের মাঝখানে দেখেছো তিনটা হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ তাহলে বললাম কি ভাইয়া, ওরা তাহলে কিভাবে থাকে চিন্তা করি, ওরা থাকে হলো অ্যাডিনিন ডাবল হাইড্রোজেন বন্ড থাইমিন, অথবা গুয়ানিন ট্রিপল হাইড্রোজেন বন্ড সাইটোসিন, এইভাবে ওরা অবস্থান করে, ঠিক আছে। লাস্টলি আসো ফসফেট। ফসফেট দেখো, এই যে আমরা বলতেছি নিউক্লিক অ্যাসিড, কি বলতেছি ভাইয়া নিউক্লিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, কিন্তু দেখো এটার মধ্যে বললাম আবার নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। তাহলে ক্ষারক থাকার পরও কেন অ্যাসিড বলতেছি, কারণ এখানে যে ফসফেটটা থাকে, ঠিক আছে। তাহলে এটার জন্য কি হয়, অম্লতা দেখা যায়। তাহলে এখানে একটা ছোট্ট কথা আসে যে এই তিনটা উপাদান দেখো, প্রত্যেক ক্ষেত্রে কি এই তিনটা উপাদান আছে না, দেখো সুগার, এটা হলো ফসফেট, এটা হলো কি নাইট্রোজেন বেস, দেখছো। তারপর আবার দেখো এই যে ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এইরকম এই যে প্রত্যেকটা অংশকে আমরা কি বলতেছি, প্রত্যেকটা অংশকে আমরা বলি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তার মানে এখান থেকে দুইটা ডেফিনিশন একটু জেনে রাখো। নিউক্লিওটাইডটা কি ভাইয়া, চলো দেখি। নিউক্লিওটাইডটা হলো, নিউক্লিওটাইড এইটা মানে হলো যে কোনো এক সাইডে সুগার যোগ নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গুলো ক্ষারক যোগ ফসফেট, এই তিনজনকে একসাথে কি বলি আমরা, এই তিনজনকে একসাথে বলি নিউক্লিওটাইড। আরেকটা আছে কি আমাদের নিউক্লিওসাইড। এটা কাকে বলবো, এটা শুধুমাত্র সুগার যোগ নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক, এই জিনিসটাকে আমরা বলতেছি কি নিউক্লিওসাইড। এই দুইটা ডেফিনেশন জানা রেখো, ঠিক আছে। আসতে পারে কত দিতে পারে, নিউক্লিওটাইড কি বা নিউক্লিওসাইড কি। এখন একটু চিন্তা করো, একটু যদি ডান দিকের ছবিটায় যাও, দেখো এই যে একটা স্পাইরাল গঠন দেখতেছি, এর মধ্যে দেখো আমি যদি বলি এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণন, একটা পূর্ণ ঘূর্ণন, এই পূর্ণ ঘূর্ণনে দেখা যায় মোট 10টা নিউক্লিওটাইড থাকে। কি থাকে, 10টা নিউক্লিওটাইড, মনে থাকবে। তাহলে পূর্ণ ঘূর্ণনে 10টা নিউক্লিওটাইড থাকে, যেখানে এই 10টার দূরত্ব কত জানো, এই 10টার দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। আর আমরা তো শিখেছি হয়তো বা মনে আছে, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত, 10⁻⁻10 মিটার, ঠিক আছে। তাহলে এটার মধ্যে 34 অ্যাংস্ট্রম থাকে। তাহলে এখন যদি জিজ্ঞেস করি পরপর দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত বলতো, পরপর দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত বলে ফেলো তো। অবশ্যই দেখো পরপর দুইটার মধ্যে কিন্তু দূরত্ব কত, 3.4, তাই না। তাহলে যদি বলে, জিজ্ঞেস করতে পারে কিন্তু পরপর দুটির মধ্যে দূরত্ব, পরপর দুটির মাঝে দূরত্ব কত, 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো জিনিস, এই টার্মগুলো অবশ্যই মাথায় রেখো। প্লাস আরেকটা লাস্ট জিনিস লাগবে, সেটা হলো যে এই যে হেলিক্সটা সবসময় দেখো একই ব্যাসার্ধে আছে, সবসময় দেখছো একই ব্যাসার্ধে বা ব্যাসে আছে, পাশে একই পরিমাণ দূরত্ব যাচ্ছে, এই যে একই ব্যাস, এই একই ব্যাসটা কত, দেখা যায় এই ব্যাসটা হলো প্রায় 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 20 অ্যাংস্ট্রম। তাহলে এই টার্মগুলা, এই যে সংখ্যাগুলো শিখলে, এটা অবশ্যই 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 মাথায় রাখতে হবে, ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না, মনে থাকবে। তাহলে এখন যদি এগুলো আমরা পারি, তাহলে এখন একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলো তো। বলো তো ভাইয়া এইটার অ্যান্সার কি হবে। এই ডিএনএ খণ্ডে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত, বন্ধনের সংখ্যা কতটি। বলতো এই ডিএনএ তে বা এই ডিএনএ খণ্ডকে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কতটি, বলে ফেলো তো একটু। বলতো হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কতটি, পারবা এটা বলে ফেলো।
কয়টা হবে বলো তো? দেখো অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে কয়টা করে ভাইয়া? 2টা করে। আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে কয়টা ভাইয়া? 3টা করে। তাহলে দেখো তো কি হবে। দেখো এখানে অবশ্যই বলবা ভাইয়া তাহলে 2টা থাকার কথা ছিল, তাই না? অ্যাডমিন থাইমের মাঝখানে 2টা, এখানে থাকার কথা কয়টা ভাইয়া? 3টা। তাহলে এখানে 3টা, এখানে আবার 2টা, এখানে আবার 2টা, মানে কি 2 2। তাহলে টোটাল কয়টা ভাইয়া? 2 যোগ 3 যোগ 2 যোগ 2, অর্থাৎ টোটাল দেখো 9টা হওয়ার কথা, তাই না? তাহলে এই ডিএনএ খন্ডে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টি ভাইয়া? 9টা। ক্লিয়ার? তাহলে এইটা যাতে আমরা পারি, এরকম ছোটখাটো কিন্তু জিনিস দিয়ে দিতে পারে, ভুল যাতে না হয়। এরপরে দেখো আসি মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রটা খুব ইম্পর্টেন্ট। মেন্ডেলের সূত্রটা কি ভাই? খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল জানতে হবে জিন। জিন কি ভাই? ডিএনএ, যে ডিএনএ পুরাটা ডিএনএ খন্ডই কিন্তু আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, ডিএনএ কিছু সার্টেন বা নির্দিষ্ট খণ্ড বা নির্দিষ্ট অংশই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী। তো ডিএনএ এর এই নির্দিষ্ট অংশগুলোকে আমরা বলি কি? জিন বলি। তাহলে এখন দেখো মেন্ডেলের পরীক্ষাটা কেমন ছিল। আমি যদি বলি লম্বা হবার জন্য দায়ী জিন, তাই জিন হলো ক্যাপিটাল টি। আর খাটো হবার জন্য দায়ী হলো, সাপোজ জিন হলো স্মল টি। তাহলে দেখো এটা তো আমি জিনকে ডিফাইন করলাম, বাট আমরা জানি কি? আমরা দেখো যদি বলি যে মানুষের প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত, অবশ্যই তুমি বলবা ভাইয়া 23 জোড়া। এই যে ভাই 23 জোড়া, কেন তুমি 23 জোড়া বলতেছো? কারণ অবশ্যই বলবা ভাইয়া আমরা জানি 2n থেকে n হয়, অর্থাৎ বাবার কাছ থেকে পাই 23টা, মায়ের কাছ থেকে পাই 23টা, ওরা পরবর্তী কি হয়? জোড়বদ্ধ হয়। তাহলে দেখো, তাহলে আমাদের আসলে জিন একটা করে থাকে না, বরঞ্চ জিন কি থাকে? যুগল আকারে থাকে না, বা জোড়া আকারে থাকে। এই জোড়া আকার অংশকে আমরা বলি জিনোটাইপ। কি বলি এটাকে ভাইয়া? জিনোটাইপ। মানে জিনোটাইপ মানে কি? সহজ বাংলা ভাষায় জিনের জোড়া। ঠিক আছে, জিনের জোড়াকে বলা হচ্ছে কি? জিনোটাইপ। তবে হ্যাঁ, এটা না জানলেও কোনো সমস্যা নেই, মেইন কথা জিনোটাইপটা জানলেই হবে। জিনোটাইপ মানে কি? যেমন যদি আমি বলি যে জিনোটাইপ, দেখো জিনোটাইপের মধ্যে আমি যদি 2টা কেস চিন্তা করি, যে এখানে কি হইতে পারে? লম্বা আর কি হতে পারে? খাটো হইতে পারে, তাই না? লম্বা আর কি হইতে পারে? খাটো হইতে পারে। তাহলে লম্বা কখন কখন হবে একটু চিন্তা করো তো ভাইয়া। অবশ্যই কি লম্বা এমন হইতে পারে যে ভাই 2টার যদি লম্বা জিনের থাকে তাহলে লম্বা হবে, সহমত। অথবা দেখো একটা লম্বা জিন একটা খাটো জিন থাকলেও কি আমাদের লম্বাই হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে লম্বার জিন, এটা হলো প্রকট বৈশিষ্ট্য। প্রকট মানে মিশ্রিত অবস্থায়ও যে প্রকাশ পায় তাই প্রকট, সহজ কথায়, বা প্রথম বংশ দ্বারা প্রকাশ পায়। আর স্মল টিটা কি? এটাকে বলি প্রচ্ছন্ন। এই যে মিশ্রিত অবস্থায় যেটা প্রকাশ পায় না তাকেই বলি আমরা কি? প্রচ্ছন্ন। তাহলে খাটো কোনটা হবে? দেখবা খাটো হলো শুধুমাত্র 2টা স্মল থাকলেই খাটো। ক্লিয়ার আমরা? তাহলে এই যে আমি ভাইয়া দেখো, এই যে আমি গ্রিন কালারের যে বৈশিষ্ট্যগুলো লিখলাম, এরা কি? এই জিনোটাইপ হলো ডান দিকের গুলো, অর্থাৎ এই যে ডান দিকে যা যা দেখতেছি না, এদেরকে আমরা বলতেছি কি ভাইয়া? এদের আমরা বলতেছি হলো জিনোটাইপ। মানে জিনের বিন্যাস। সহজ কথায় জিনোটাইপ মানে কি? ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ জিন, বা জিনের বিন্যাসটাকে আমরা বলতেছি জিনোটাইপ। আর এই জিনোটাইপ হওয়ার জন্য, বা বিভিন্ন জিনোটাইপে যে আমরা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পাচ্ছি, এই জিনোটাইপের জন্য যে আমরা বাহ্যিক লক্ষণ বা যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, যেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, সেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হলো ফিনোটাইপ। ঠিক আছে, বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলি ভাইয়া? ফিনোটাইপ বলি। তাহলে জিনোটাইপ কোনটা আমাদের? দেখো জাস্ট জিন যুগল যে অ্যারেঞ্জমেন্টটা, সেটাকে আমরা বলি জিনোটাইপ। আর ফিনোটাইপ কি? বাহ্যিক ভাবে বা বাইরে থেকে যা দেখতেছি, এটা কি আমাদের? এটা আমাদের ফিনোটাইপ। এখন দেখো আমি যদি মেন্ডেল সূত্রটা একটু চিন্তা করি, দেখো কি লেখা যায়। আমরা দেখো শুরুটা ধরে করতেছি যে মাতা পিতা। দেখো মাতা পিতার ক্ষেত্রে খেয়াল করো, আমরা একদম শুরুতে নেই হলো বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ খাটোর ক্রস করতেছি। তাহলে এখানে দেখো লম্বা, লম্বা ধরো বাবা, আর সাথে হলো খাটো। ঠিক আছে, খাটো ধরো হলো মা। Okay? তাহলে লম্বা হলো বাবা, আর ধরো খাটো হলো মা। তো এদের মধ্যে যখন ক্রস হবে, দেখো লম্বার খাটো, আগে আমরা চিন্তা করি তো ভাই জিনোটাইপটা কি ওদের। অবশ্যই কি আমরা যেটা বলতেছি যে আমরা প্রথমবারে আমরা কি নিচ্ছি? প্যারেন্ট জেনারেশন বা বাবা মার কে নিয়েছি বিশুদ্ধ অবস্থায়। তাহলে বিশুদ্ধ লম্বা মানে কি? মানে 2টাই ক্যাপিটাল টি। আর বিশুদ্ধ খাটো মানে কি? 2টাই কি ভাইয়া? স্মল টি, তাই না? তাহলে 2টাই ক্যাপিটাল টি, আর কি ভাইয়া? 2টাই স্মল টি। এখন যখন এখান থেকে আমরা গ্যামেট তৈরি করব, গ্যামেট মানে কি? 2n থেকে n হয়ে যাবে, মানে জোড়াটা ভেঙে যাবে জাস্ট। গ্যামেট হওয়া মানে কি? জোড়া ভাঙা। তাহলে জোড়া যদি ভেঙে যায়, এখান থেকে শুধু একটা টি পাবো, আর এখান থেকে কি? স্মল টি পাবো না। আর কি কোনো গ্যামেট পাওয়া সম্ভব? দেখো তো,
দুইটাই ক্যাপিটাল, দুইটা ক্যাপিটাল থেকে আমি গ্যামেট যেমনিই নেই না কেন আমি অবশ্যই ক্যাপিটাল টি পাবো, দুইটাই স্মল, যেটাই নেই না কেন স্মল টি পাবো। তাহলে এই যে দুইটা গ্যামেট যখন এটা কি হবে, যখন তোমার F1 যৌনুক্রম, F1 যৌনু মানে কি, মানে প্রথম বংশধর, প্রথম বংশধর যখন যাব আমি কি পাবো দেখো তো, এটা ক্যাপিটাল এটা স্মল মিলে হবে ক্যাপিটাল স্মল, যেটা অবশ্যই কি ভাইয়া লম্বা। তাহলে প্রথম বংশধর আমি কি পেলাম ভাইয়া, লম্বা পেলাম, তাই না? এখন যখন এটাকে নিয়ে আমি আবার ক্রস করব, অর্থাৎ এইটাকেই নিয়ে ক্রস করব, অর্থাৎ কি, অর্থাৎ F1 এর মাঝে যখন ক্রস করব, যখন F1 এর মাঝে ক্রস করব দেখো তো তখন কি হচ্ছে, তখন অবশ্যই বলবা যে প্রথমটাও কি লম্বা, কারণ যেহেতু F1 ক্রস, পরেরটাও কি লম্বা, তাহলে দুইটাই লম্বার মাঝখানে ক্রস হচ্ছে। এখন তাহলে এটার জিনোটাইপ কি হবে দেখো তো, বাট এটা কিন্তু F1 থেকে হয়েছে, তাহলে নর্মালি লম্বার জিনোটাইপ আগে বললাম যে আমরা প্রথমে মাতে পিতায় বিশুদ্ধ ব্যবহার করেছি, বাট এখানে দেখো কি হচ্ছে, F1 জেনারেশনে যে লম্বাটা তৈরি হয়েছে ওইটা ব্যবহার করব, তাহলে এটা কি ক্যাপিটাল স্মল, তাহলে এটাও ক্যাপিটাল স্মল, এটাও কিন্তু ক্যাপিটাল স্মল। এখন দেখো এদের থেকে কি গ্যামেট তৈরি হচ্ছে, দেখো এদের থেকে যে গ্যামেটটা তৈরি হয় খেয়াল করো, ক্যাপিটাল স্মল, আর এখানেও কিন্তু ক্যাপিটাল স্মল। ভাই কেন এটাতে আপনি দুইবার লিখলেন, আগের বার তো একটাই লিখছেন, কারণ কি দুইটা ক্যাপিটাল জিনোটাইপ থেকে আমি একটাই ক্যাপিটাল পেতে পারি, বাট এখানে দেখো মানে দুইটাই মানে সব যাই আমি নেই না কেন ক্যাপিটাল পাবো, বাট এখানে দেখো ক্যাপিটাল স্মল আছে, তাহলে কি এখান থেকে ক্যাপিটালও পেতে পারি আবার স্মলও কিন্তু পেতে পারি। তাহলে দেখো এই যে গ্যামেটটা পেলাম, তাহলে এখান থেকে আমি যদি ক্রস করি কি হবে দেখো তো, অবশ্যই এই ক্যাপিটাল এই ক্যাপিটালের সাথে মিলে ধরো দুইটা ক্যাপিটাল হইলো, তারপরে চিন্তা করো তো এই যে ক্যাপিটাল এই স্মলের সাথে মিলে ক্যাপিটাল স্মল, দেন এইটার সাথে এটা মিলে সেম ক্যাপিটাল স্মল, এন্ড লাস্টলি চিন্তা করো দেখো এই যে এটার সাথে যদি মিলে স্মলের সাথে স্মল মিললো, ঠিক আছে, স্মল হলো। তাহলে দেখো এই যে এখানে আমি একটু দেখো যদি চিন্তা করো, আমি এখানে যদি বলি এখানে কি পাচ্ছি আমরা, দেখো এখানে কিন্তু আমি প্রথম তিনটাই কি পাবো বলো তো ভাইয়া, লম্বা পাচ্ছি না, প্রথম তিনটাই লম্বা পাবো, শুধুমাত্র লাস্টেরটা কি পাবো, খাটো পাবো। প্রথম তিনটাই লম্বা, লাস্টেরটা খাটো। তাহলে আমি যদি বলি ফিনোটাইপিক অনুপাত, তাহলে ধরো এখানে যদি আমি লিখার চেষ্টা করি দেখো, এই যে এখানে চিন্তা করো যদি লিখি আমি ফিনোটাইপিক অনুপাত, তাহলে ফিনোটাইপিক অনুপাতে কি হবে দেখো তো, ফিনোটাইপিক মানে কি, বাহির থেকে তুমি যা দেখতেছো, তাহলে ফিনোটাইপিক মানে বাহির থেকে কি দেখতেছি আমি, লম্বা আর খাটো দেখতেছি, তাহলে ফিনোটাইপিক অনুপাত কি হবে, লম্বা ইস টু খাটো। তাহলে লম্বা ইস টু খাটো কত হবে দেখো, দেখাই যাচ্ছে 3:1। তাহলে ফিনোটাইপিক রেশিও কত ভাই, ম্যান্ডেল প্রথম সূত্রে 3:1 মনে থাকবে। তাহলে 3:1 হলে এখন যদি তোমাদের একটা কোশ্চেন করি, দেখি অ্যান্সার দাও তো, বলো তো ভাই জিনোটাইপিক রেশিও কি হবে। আমি যদি এখানে লিখি, বলো তো ভাইয়া জিনোটাইপিক রেশিও কি হবে, বা জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত মানে কি, তুমি কি কি জিন দেখতেছো, সহজ কথায় তুমি কি করতেছো, কি কি জিন দেখতেছো তাকে আমরা বলতেছি কি ভাইয়া, জিনোটাইপিক অনুপাত। যেমন কি কি জিন দেখতেছি, ক্যাপিটাল ক্যাপিটাল সহমত ক্যাপিটাল দেখতেছি, অথবা ক্যাপিটাল স্মল দেখতেছি, অথবা দুইটাই স্মল দেখতেছি, তাই না? তাহলে জিন তো এই তিনটা ছাড়া আর কোনো জিন দেখতেছি না, তাহলে দুইটাই ক্যাপিটাল হওয়া মানে কি, মানে অবশ্যই কি এটা একটাই পাচ্ছি, ক্যাপিটাল স্মল দুইটা পাচ্ছি, আবার স্মল স্মল একটা, তার মানে জিনোটাইপিক অনুপাত কিন্তু 1:2:1 মনে থাকবে। তাহলে ফিনোটাইপিক অনুপাত পেলাম কত, এটা 3:1, বাট জিনোটাইপিক কিন্তু পেলাম 1:2:1। সো এই দুইটা একটু অবশ্যই কষ্ট করে মাথায় রাখবো। এখন দেখো তুমি এইভাবে অবশ্যই লিখতে পারো, যে পরীক্ষায় আসলে আসবে, এটা আসার মতো একটা জিনিস, তো মাথায় রেখো এটা এভাবে লিখতে পারো, অথবা যদি তুমি চাও চেকার বক্স ইউজ করতে পারো। চেকার বক্স মানে কি, এই যে যেমন যদি আমি বলি এটা হলো বাবা, এটা হলো মা, তাহলে বাবা কি আগেই বলছি বিশুদ্ধ বিশুদ্ধ নিয়েছো, স্মল স্মল নিয়েছো, তাহলে অবশ্যই কি দেখো সবগুলাই কিন্তু ক্যাপিটাল স্মল হয়, তাই না? কেমনে হইলো, এই যে এই ক্যাপিটাল এই স্মল, এই ক্যাপিটাল এই স্মল, সব মিলে গেল। এখন পরবর্তীতে খেয়াল করে দেখো, যদি আমি কি করি, আমি যদি সেকেন্ড জেনারেশনে যখন নিব, তখন এই যে এফ ওয়ান থেকে নিয়েছি বাবা, আবার এখানে নিয়েছি F1 থেকে মা, তাহলে দেখো F1 কি টি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল। তাহলে দেখো এখন আমি যদি হিসাব মিলাই, দেখো ক্যাপিটাল ক্যাপিটাল মিলে একটা ক্যাপিটাল হইলো, দুইটা ক্যাপিটাল হইলো, তারপরে দেখো আর কি মিলাবো, দেখো আমি যদি বলি এই যে স্মল, এটার সাথে এই যে ক্যাপিটাল মিলবে কি হবে, ক্যাপিটাল স্মল। তারপরে দেখো এই যে ক্যাপিটাল এই যে স্মল, অর্থাৎ ক্যাপিটাল স্মল, এন্ড লাস্টলি দেখো আরেকটা হইতে পারে, কি হইতে পারে, স্মল স্মল, তার মানে বুঝতে পারছি।
তাহলে দেখো এখানে কিন্তু সেম জিনিস আসবে, অর্থাৎ সেম 1:2:1 এবং 3:1, এই দুইটাই কিন্তু পুরোপুরি ব্যাক করে। ক্লিয়ার? তাহলে আমরা কি পারবো এই জিনিসগুলা? এটা কিন্তু অবশ্যই পারতে হবে। এখন তুমি এইটা দিয়েও চিনতে পারবা, লিখতে পারবা, বা তুমি এটা দিয়েও কিন্তু লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তবে কথা হলো যে আমরা অবশ্যই ডেসক্রিপশন গুলো অ্যাড করবো, যে গ্যামেট কোনটা বা মিশ্রণ কোনটা, সংকর কোনটা, এই ওয়ার্ড গুলো অ্যাড করে দিব। ওকে, চলো তাহলে আগে যে এখন এরপরে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ, এটা একদম সিম্পল জিনিস। যেমন আমরা জানি ভাই আমাদের ক্রোমোজোম কয়টা, অবশ্যই বলবা ভাই আমাদের ক্রোমোজোম প্রতিটি কোষে কত, প্রতিটি কোষে আমরা জানি অবশ্যই ক্রোমোজোম কত, 23 জোড়া বা 46টা, তাই না? তাহলে আমাদের ক্রোমোজোম অবশ্যই কি ভাইয়া, 23 জোড়া। প্রতিটি কোষে কয়টা থাকে ভাইয়া, 23 জোড়া, বা দেহ কোষে আসলে 23 জোড়া। তাহলে এই যে 23 জোড়া দেখা যাচ্ছে, এর মধ্যে 22 জোড়াকে আমরা বলি কি, অটোজোম, যেটা কিনা নারী পুরুষ সবারই সমান। আর এক জোড়া কি বলি আমরা, সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো অটোজোম থাকে কয়টা, আর সেক্স ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম থাকে হলো 1 পেয়ার বা এক জোড়া থাকে হলো সেক্স ক্রোমোজোম। আর বাকি 22 জোড়া থাকে কি আমাদের, 22 জোড়া থাকে অটোজোম। ঠিক আছে, তাহলে এক জোড়া আর এদিকে 22 জোড়া। তাহলে খেয়াল করে দেখো, সেক্স ক্রোমোজোমের কাজ হলো কি করা, শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করা, এর আর কোনো কাজ নাই। আর অটোজোম এটা ছাড়া যত কাজ আছে, যত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বলো, গ্রোথ বলো, আদার সবকিছুর কাজ কার, অটোজোমের কাজ। তাহলে খেয়াল করো এখানে আমরা যদি চিন্তা করি, আমাদের সেক্স ক্রোমোজোম হতে পারে দুই রকম। কয় রকম হতে পারে, দুই রকম। একটা হতে পারে এক্স বা ওয়াই হতে পারে। তাহলে এইটা অনুযায়ী আমরা চিন্তা করি যে মেয়ে মেল আর ফিমেল আলাদা হয়। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে দেখা যায় সেক্স ক্রোমোজোমের কন্ডিশনটা থাকে কি, এক্স ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে এটা হয় কত, মেয়েদের ক্ষেত্রে এটা হয় এক্স এক্স। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো, ছেলেদের এক্স ওয়াই, মেয়েদের এক্স এক্স। এবং ছবিটা যদি একটু খেয়াল করে দেখো, দেখবা সবচেয়ে ছোট কোনটা, এই যে ছোট 23তম জোড়াটা হলো সবচেয়ে ছোট। অর্থাৎ সেক্স ক্রোমোজোম গুলো কি আকার হয় সাধারণত সবচেয়ে ছোট, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখো পাশাপাশি দেওয়া আছে, মানে ওভারঅল 23তম জোড়াটা আসলে কি সবচেয়ে ছোট বা স্মলেস্ট জোড়া। তাহলে খেয়াল করো এখন লিঙ্গ নির্ধারণে খেয়াল করো কি আসতে পারে। তো একদম সিম্পল কথা, ধরো বাবা আর মায়ের মধ্যে যখন ক্রস হচ্ছে, বাবা এন্ড মা, দেখো বাবার কি দিবে, এক্স আর ওয়াই ক্রোমোজোম, মায়ের ক্ষেত্রেও কিন্তু এক্স আর এক্স ক্রোমোজোম। যখন এদের মধ্যে ক্রস হবে অবশ্যই দেখেই বুঝতেছো যে এক্স থেকে এখানে এক্স 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 এক্স, অথবা কি হইতে পারে, অথবা কিন্তু এক্স ওয়াই এক্স ওয়াই। অর্থাৎ কি 50% মেল আর 50% ফিমেল হওয়ার সুযোগ আছে। ক্লিয়ার? সো এর বাইরে কিন্তু এখান থেকে তেমন কিছু লাগবে না। এবার আছে বর্ণাঢ্যতা। মাত্রই বললাম আমরা, দেখো ক্রোমোজোম 23 জোড়া, দুই রকম আছে, একটা 22 জোড়াকে আমরা বলি কি অটোজোম, আর এক জোড়াকে আমরা বলি কি ভাইয়া, সেক্স ক্রোমোজোম। তাহলে এই যে এরপরে যে রোগটা আমরা পড়বো সেটা হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। এইটার মধ্যে প্রথম ফরজ কাজ একটা জিনিস জানতে হবে, কি জানতে হবে ভাইয়া, এইটা একটা এক্স ক্রোমোজোমাল ডিজিজ, এটা এক্স ক্রোমোজোমাল ডিজিজ, মানে কি এক্স ক্রোমোজোম দিয়ে বাহিত হয়, এবং এটা একটা সেক্স লিঙ্ক ডিজিজ, মানে লিঙ্গ নির্ধারণী ডিজিজ। ঠিক আছে, এই দুইটা কথা যাতে মনে থাকে, এটা হলো একটা সেক্স লিঙ্ক ডিজিজ আর এটা একটা এক্স ক্রোমোজোম দিয়ে হয়। তাহলে দেখো তো ভাই, আমি যদি চিন্তা করি যে মেল আর ফিমেলের ক্ষেত্রে কি সমস্যা হবে, চলো দেখি। সো প্রথমে হলো যে পুরুষ আর মহিলার ক্ষেত্রে খেয়াল করে কি হবে। প্রথম কথা দেখো, এটা কিন্তু এক্স লিঙ্ক ডিজিজ, তাই না? তার মানে এটা শুধুমাত্র সেক্স ক্রোমোজোম দিয়ে বাহিত হবে। তাহলে স্বাভাবিক অবস্থায় পুরুষের কি অবস্থা দেখা যায়, স্বাভাবিক অবস্থায় অবশ্যই পুরুষের ক্রোমোজোমাল স্ট্যাটাস হলো এক্স ওয়াই, আর মহিলাদের এক্স এক্স, তাই না? বাট যখনই এখানে কি হচ্ছে, ডিফেক্টিভ এক্স হচ্ছে। কারণ ডিফেক্টিভ এক্স মানে কি, মানে বর্ণান্ধ হইলে, বর্ণান্ধ হইলে সেক্ষেত্রে ক্রোমোজোমের কন্ডিশনটা হয় এক্স প্রাইম। ঠিক আছে, এক্স হলো স্বাভাবিক ক্রোমোজোম, স্বাভাবিক এক্স ক্রোমোজোম, আর এক্স প্রাইম হলো কি বর্ণান্ধর বাহক বা বর্ণান্ধর জিন সংবলিত এক্স ক্রোমোজোম। তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, একটা যখন এক্স বর্ণান্ধ হয়ে যাচ্ছে লাভ নেই, পুরাটাই কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? এটা ডমিনেট করতে পারে না, কারণ একটা কপি বা একটা ব্যাকআপ আছে। কোন ব্যাকআপ? দেখো যে একটা এক্স ভালো আছে, বুঝতে পারছি। তার জন্য মেয়েরা যখন একটা ক্রোমোজোম ডিফেক্টিভ হয়ও, তখনও কিন্তু ওদের কি থাকে, ওরা কিন্তু শুধুমাত্র বাহক হয়, বাট বর্ণান্ধ না। বাহক বাট বর্ণান্ধ না। ঠিক আছে, ওরা কিন্তু শুধু বাহক কিন্তু বর্ণান্ধ না।
বাট তুমি যদি পুরুষের ক্ষেত্রে চিন্তা করো, পুরুষের তো কোনো এক্স ক্রোমোজোমাল ব্যাকআপ নাই, তার মানে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ হওয়া মানেই শেষ, ও বর্ণান্ধ হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে সেখানে কয়টা হইতে হবে? দুইটা হইতে হবে, কারণ একটা হইলেও সেখানে ব্যাকআপ থাকে। সো এই দুইটা কেস কিন্তু আমাদের কি বর্ণান্ধর কেস। তার মানে দেখো, ছেলেরা কিন্তু কখনো কালার ব্লাইন্ডনেস এর বাহক হইতে পারবে না, সবসময় কি হইতে পারবে? হয় সুস্থ, আর নইলে কালার ব্লাইন্ড হইতে হবে, অর্থাৎ অসুস্থ হইতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা চলো ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল জিনিস দেখি, যেমন মানে ফ্লো চার্টটা খেয়াল করে ধরো, বলা হইলো যে মা বর্ণান্ধ, ওকে সরি, হ্যাঁ সহজ করি, চলো বলা হলো যে বাবা বর্ণান্ধ আর মা সুস্থ। তাহলে বলো তো বাচ্চাদের কত পার্সেন্ট বর্ণান্ধ হবে? দেখি তো, তোমরা অ্যান্সার দাও। বাবা বর্ণান্ধ, মা সুস্থ, এক্ষেত্রে বাচ্চাদের কত পার্সেন্ট বর্ণান্ধ হবে? চলো চিন্তা করি কি হবে। দেখো, এখানে যদি আমরা লিখার চেষ্টা করি সেম, এটা ধরো বাবা, এটা ধরো মা। তাহলে বাবার ক্ষেত্রে দেখো বর্ণান্ধ, বাবা বলেছে কি বাবা বর্ণান্ধ, তার মানে অবশ্যই এক্স প্রাইম ওয়াই, তাই না? আর মা বলেছে কি মা হলো সুস্থ, তার মানে কি এক্স এক্স। তাহলে যখন এদের মধ্যে ক্রস করবা দেখো তো কি হয়। এই দেখো এক্স প্রাইম এক্স মিলে কি একটা এক্স এক্স প্রাইম, এখানেও সেম এক্স এক্স প্রাইম, আরেকটা দেখো এক্স ওয়াই মিলে এক্স ওয়াই, আবার এদিকে এক্স আর ওয়াই মিলে কি এক্স ওয়াই। দেখতেছি, তাহলে দেখেই বুঝতেছো ভাইয়া, এর মধ্যে দেখতেছি যে এই দুইজন কিন্তু জাস্ট বাহক, এটা কিন্তু বর্ণান্ধ না। আর এই যে দেখো ডান দিকে যে দুইজনকে দেখতেছো তোমরা, এই যে দেখো এই দুজন কিন্তু সুস্থ, এই দুইজন ছেলে কি সুস্থ। তাহলে দেখো তো বর্ণান্ধ কি কেউ হবে? না, বর্ণান্ধ কিন্তু কেউ হইলো না। তাহলে এখানে যদি জিজ্ঞেস করে শতকরা কত পার্সেন্ট বর্ণান্ধ, অ্যান্সার কি? অ্যান্সার হলো 0%। ঠিক আছে, অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হলো 0%। ক্লিয়ার? ওকে, ফাইন। ক্লিয়ার? তাহলে দেখো এই যে তোমরা ডান দিকেই দেখতে পাচ্ছ 74 এখানে দেওয়া আছে। সো বর্ণান্ধ হইলে আসলে তুমি বুঝতে পারতা না, হোপফুলি তোমরা বুঝতেছো, হোপফুলি তোমরা বর্ণান্ধ না ইনশাল্লাহ, তাই না? চলো আগে আছি। তাহলে এখন একটা ছোট্ট কোশ্চেন, তাহলে এটা যেহেতু পড়ে ফেলছি, তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন বলো তো, যদি বলা হয়তো যে যদি বলা হয়তো যে বাবা সুস্থ আর মা বাহক, বাবা সুস্থ আর মা বাহক, এই ক্ষেত্রে বলো তো কি হবে? কত পার্সেন্ট বর্ণান্ধ? বাবা সুস্থ আর মা বাহক, এই ক্ষেত্রে কত পার্সেন্ট বর্ণান্ধ বলো তো? দেখো কি হচ্ছে এখানে, চলো চিন্তা করি। আবার সেম কথা, আমরা একটা ছোট বক্স আঁকতে পারি। সো ধরো বক্স আঁকে, এঁকে ফেললাম। খেয়াল করে দেখো, এখানে সেম কথা, অর্থাৎ এই যে এখানে সেম বাবা আর এখানে মা। সো বলেছে কি, দেখো বলেছে হলো বাবা হলো সুস্থ, বাবা সুস্থ মানে কি, মানে এক্স ওয়াই। আর বলেছে কি মা বাহক, মা কি জাস্ট বাহক, তার মানে এক্স এক্স প্রাইম, তাই না? তাহলে এখন দেখো ক্রস করে ফেলি, ক্রস করলে কি আসে দেখো তো। এই যে দেখো এক্স এক্স, তার মানে প্রথমটা শুধুমাত্র এক্স এক্স, তারপরটা এক্স প্রাইম এক্স মানে কি এক্স এক্স প্রাইম, তারপর দেখো এক্স ওয়াই, বাট এরপরটা দেখো এক্স প্রাইম ওয়াই। বুঝতে পারছি? তার মানে দেখেই বুঝতেছো ভাই কি হইলো এখানে, এই যে ও কিন্তু কি হচ্ছে, ছেলে বর্ণান্ধ হচ্ছে, একজন ছেলে কি হবে, বর্ণান্ধ। তারপরে দেখো এই যে এখানে একজন, সে কিন্তু বাহক, একজন মেয়ে বাহক। এন্ড আর দেখো এই দুজন কিন্তু কি সুস্থ হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কত পার্সেন্ট? টোটাল 4 জনের মধ্যে একজন, মানে 25% বর্ণান্ধ। যদি বলে বাচ্চাদের কত পার্সেন্ট, ঠিক আছে, আর ছেলেদের কত পার্সেন্ট বললে 50%। ওকে, ফাইন। এখন আসি, আমরা বর্ণান্ধতে পড়লাম সেটা কি লিঙ্ক, আমরা আগেই বললাম এটা হলো এক্স লিঙ্ক ডিজিজ, বা এটা একটা সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। বাট এখন আমরা যেটা পড়বো, যেমন দেখো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা কি, এটা কিন্তু সেক্স লিঙ্ক ডিজিজ না। এটা কি ডিজিজ ভাইয়া? এটা হলো অটোজোমাল ডিজিজ। এটা কি ডিজিজ ভাইয়া? অটোসোমাল ডিজিজ। এটাতে কি হয় জানো, থ্যালাসেমিয়া হলে আসলে আমাদের
যে আরবিসি বা লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার প্রোটিন তৈরিতে ডিফেক্টিভ হয়। এই প্রোটিন দিয়ে, এই যে দেখো আলফা চেইন বিটা চেইন মানে হিমোগ্লোবিন আমরা শিখেছি। সো এই আলফা চেইন বিটা চেইন এগুলা তৈরি হইতে পারে না, মানে আলফা চেইনও হইতে পারে না, এরকম হইতে পারে, বা বিটা চেইনের ক্ষেত্রে হইতে পারে। সো অথবা কি হতে পারে, এর ডিফেক্টিভ হয়। তো তখন কি হয়, আমাদের ব্লাডে আসলে কি হয়, ব্লাড কমে যায়, মানে ব্লাড থাকে না আর কি। সো দেখা যায় যে একটা উল্লেখযোগ্য বয়স পর্যন্ত ব্লাড দিয়ে যাইতে হয়। সো এইটা হলো থ্যালাসেমিয়া আর কি। দেখা যায় যে আলটিমেটলি এটা সার্ভাইভাল রেট খুবই কম। সো এইটা কি একটা অটোজোমাল ডিজ, মানে এটা কি অটোজোম দিয়ে হয়। তাহলে অটোজোম দিয়ে যেহেতু হয়, তাহলে একটু চিন্তা করি যে তাহলে এখানেও সেম কথা, আগে আমরা ওই যে এটা ডিফাইন করে আসি। যেমন এই যে এখানে ডিফাইন করলাম না যে কি হইতে পারে, তাহলে এখানে ডিফাইন করি চলো। এখানেও সেম কথা, দেখো পুরুষ আর মহিলা, পুরুষ আর মহিলা। তাহলে দেখো তো পুরুষ আর মহিলাতে কি হবে, প্রথম কথা দুইজনের মধ্যে আগে আমরা বললাম যে দেখো স্বাভাবিক অবস্থা কি, যেহেতু এটা অটোজোম, এটা কিন্তু সেক্স ক্রোমোজোম না, পুরুষ মহিলা দুইজনই সেম। আমরা বলতেছি ক্যাপিটাল আর গুলা হলো কি স্বাভাবিক, যে কোনো একটা দেহকোষ, মানে দেহ, মানে যে কোনো একটা অটোজোমের কথা বলা হচ্ছে। তাহলে এটা কখন বাহক হবে, যখন একটার মধ্যে বাহক আসবে, মানে একটার মধ্যে ডিফেক্টিভ হবে, ডিফেক্টিভটা আমরা বলতেছি স্মল আর। তাহলে কি বলতেছি আমরা এখানে অটোজোমাল, যেখানে ডিফেক্টিভটাকে বলতেছি কি ভাইয়া, ডিফেক্টিভ বলতেছি স্মল আর, ঠিক আছে। তাহলে স্মল আর গুলো ডিফেক্টিভ। এন্ড লাস্টলি হলো যে কখন থ্যালাসেমিয়া হবে, যখন দুইটাই কি আক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ দুইটাই রেড হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কেন এখানে কিন্তু তাহলে দুইজনই বাহক হতে পারলো, কেন হতে পারলো, কারণ এটা অটোজোমাল, অর্থাৎ এটা অটোজোম দিয়ে বা অটোজোমের পরিবর্তনের জন্য এটা হচ্ছে। আর অটোজোম তো মেল ফিমেল দুইজনই সমান, সেক্স ক্রোমোজোম ভিন্ন, এক্স ওয়াই আর এক্স এক্স, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখি এখানে আমরা চিন্তা করো যে এখানে কি হবে। আমি যদি বলি যে এটার ক্ষেত্রে বললাম যে বাবা, ওকে বাবা ধরো সুস্থ, এবং বলা হচ্ছে মা থ্যালা বাবা সুস্থ আর মা থ্যালাসেমিক, থ্যালাসেমিক, ঠিক আছে, বাবা সুস্থ আর মা থ্যালাসেমিক। তাহলে দেখো তো কি হবে, চলো চিন্তা করি। বাবা সুস্থ আর কি ভাই, মা থ্যালাসেমিক, চলো চিন্তা করি কি হবে। এরকম ভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। তাহলে দেখো বাবা মা, তাহলে দেখো বাবা বলেছে কি সুস্থ, মানে এটা কি দুইটাই ক্যাপিটাল আর, বাট মা কি, মা হলো থ্যালাসেমিক মানে অসুস্থ, মানে দুইটাই স্মল আর। তাহলে দেখো এদের ক্ষেত্রে ক্রস করলে কি হবে, দেখো আর স্মল আর, আর স্মল আর, এখানেও সেম আর স্মল আর, আর স্মল আর। অর্থাৎ এরা কিন্তু সবাই কি হয়ে যাবে, সবাই কিন্তু আসলে বাহক হয়ে গেল, সবাই কি হলো, বাহক হলো। কেউ কিন্তু বাহক অথচ সুস্থ, পরিপূর্ণ সুস্থ কিন্তু কেউ না, এবং পাশাপাশি কেউ থ্যালাসেমিকও না। এখন যে তোমাদের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন করি, বলো তো ভাইয়া, এখন ধরো কোশ্চেন করলাম যে বাবা সে হলো বাহক এবং মা সেও হলো বাহক, তাহলে এই কেসে কি হবে, চলো চিন্তা করি, বাবাও বাহক মাও বাহক, তাহলে এই ক্ষেত্রে কি হবে, চলো তো দেখি। তাহলে এখানেও সেম কথা, আমরা চলো আগে একটা বক্স আঁকার চেষ্টা করি সুন্দর মতো। এই যে একটা বক্স এঁকে ফেললাম। তাহলে দেখো এখানে সেম, তাহলে দেখো এই যে আলাদা করলাম বাবা আর এদিকে মা। তাহলে দেখো বাবার ক্ষেত্রে বলেছে কি বাবা বাহক মাও কি বাহক, তাহলে যেহেতু দুজনই বাহক, তাহলে কি লেখা যায় দেখো তো, এটা ক্যাপিটাল আর স্মল আর, এখানেও সেম ক্যাপিটাল আর স্মল আর, তাই তো। তাহলে এই যে দুইজন বাহক হলো, তাহলে চিন্তা করো তো ক্রস করলে কি হবে, ক্যাপিটাল ক্যাপিটাল, মানে এটা ক্যাপিটাল ক্যাপিটাল আর, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, এটা স্মল এটা স্মল, তার মানে কি দুইটাই স্মল। তাহলে দেখো তো এখানে দেখেই বুঝতেছো কি একজনকে দেখা যাচ্ছে থ্যালাসেমিক, তার মানে এই যে একজন, এই একজন কিন্তু কি ভাইয়া থ্যালাসেমিক, একজন কি ভাইয়া থ্যালাসেমিক। তারপরে দেখো দুইজনকে দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে একজন এখানে একজন, এই দুইজন কি ভাইয়া, এই দুইজনই কিন্তু জাস্ট বাহক, ওরা কিন্তু আক্রান্ত হয় নাই। আর পরিপূর্ণ সুস্থ কয়জন হবে দেখো তো, এই যে দেখো একজনকে দেখা যাচ্ছে কি পরিপূর্ণ, একদম কমপ্লিট হেলদি, পরিপূর্ণ সুস্থ। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই একটু জানতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস গেল, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ভালো মতো লাগবে। ওকে, তাহলে চলো আগে যে এরপরে দেখো ডারউইনবাদ বা ডারউইনিজম। তো ডারউইনিজম কি বলেছে, আমরা জানি যে জাস্ট একটা থিওরি হিসেবে আমরা পড়ার চেষ্টা করবো। যে বলা হচ্ছে যে আলটিমেটলি প্রকৃতি কি করে বাছা নেয় যে কে আসলে টিকে থাকবে কে টিকে থাকবে না, কি কি আছে, যেমন ফ্যাক্টর কি কি, অত্যাধিকারে বংশবৃদ্ধি এটা একটা ইফেক্ট ফেলে, সীমিত খাদ্য বাসস্থান হলে কি হয় এক্সটিংক্ট হওয়ার চান্স বেড়ে যেতে পারে, অস্তিত্বের জন্য সংগ্রাম, আন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক মানে কি হতে পারে, সিংহ, আন্ত মানে দুইটা প্রজাতির মধ্যে, সিংহ ও হরিণের মধ্যে যেটা, সিংহ ও হরিণের মধ্যে যেটা কি আন্তঃপ্রজাতিক, দুইটা প্রজাতির মধ্যে। আর অন্ত মানে হলো নিজেদের মধ্যে, যেমন সিংহর নিজেদের মধ্যে কি হয়, সিংহর নিজেদের মধ্যে কিন্তু মারামারি হইতে পারে,
বা নিজেদের মধ্যে কি খাদ্যের জন্য সংগ্রাম করতেছে ওরা। তাহলে নিজেদের মধ্যে যেটা হচ্ছে এটি কি আমাদের অন্তঃপ্রজাতিক। এন্ড লাস্টলি পরিবেশের জন্য, যেমন যে ম্যামথ কি অনেক ঠান্ডা পরিবেশে থাকতে পারতো, কিন্তু আলটিমেটলি এখন যখন পৃথিবী উষ্ণ হয়েছে ওরা আর টিকে থাকতে পারে নাই। তারপরে দেখো প্রকরণ, অবশ্যই যখন কি হবে নতুন বৈশিষ্ট্য হবে তখন টিকে থাকার হার বাড়তে পারে। দেন প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি ডিফাইন করে আসলে কে টিকে থাকবে আর কে থাকবে না। লাস্টলি নতুন প্রজাতি, এটা আসলে যে প্রকরণের মতো আর কি, নতুন প্রজাতি তৈরি থাকে, এমন প্রজাতি তৈরি হয় যেটা কিনা কি টিকে থাকতে পারবে। ঠিক আছে, পরপর এখানে কিন্তু আমরা এটা একটা হিন্ট পেয়েছি। তাহলে দেখি এখন ছোট ছোট অ্যান্সার দিয়ে ফেলো। বলেছে ডিএনএ প্রতি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড উপস্থিত, বলো তো। অ্যান্সার দিয়ে ফেলো। ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড উপস্থিত, বলো। ওকে, তাই না? এই তো তোমরা অ্যান্সার দিয়ে ফেলেছো ভাই, 10টা হবে। ক্লিয়ার। তারপরে দেখো বলেছে বাঘ ও হরিণের মধ্যে কি হবে। দেখো বাঘ একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি, তার মানে এটা আন্তঃপ্রজাতিক। অন্ত হবে না, পরিবেশ সাথে নাই, কারণ পরিবেশের কথা বলে নাই। অ্যান্সার 1। বলেছে শিমুল, এই যে দেখো শিমুল ও স্বামী স্ত্রী, বলেছে দুজনের মধ্যে সুস্থ কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। দেখো সুস্থ অথচ বাহক আমরা করে ফেলছি কিন্তু। দেখো দুইজনই সুস্থ এবং বাহক, এই যে দেখো বাবাও বাহক মাও বাহক। এক্ষেত্রে একজন সুস্থ, দুইজন বাহক, একজন থ্যালাসেমিক। তাহলে দেখো তো হিসাব করো। এখানে বলেছি কি একজন আক্রান্ত সত্য, দুইজন বাহক সুস্থ, একজন পরিপূর্ণ সুস্থ, তার মানে অ্যান্সার ডি, তিনটাই। এরপর দেখো জিনকে আমরা সংজ্ঞা পারি, ডিএনএ কে বংশগতি রাসায়নিক ভিত্তি কেন বলা হয়। কারণ দেখো বংশগতি মানে কি, মানে বৈশিষ্ট্য, এই যে সন্তান সন্ততিতে যে স্থানান্তরিত হয় এটাকে বলা হয় কি বংশগতি। তাহলে এটা রাসায়নিক ভিত্তি কেন বলা হয়, কারণ বংশগতি মানে কি বৈশিষ্ট্য পাস হওয়া, যেটা কিনা ডিএনএ এর মধ্যে লুকায়িত থাকে, জিনের মধ্যে। তাহলে ডিএনএ জিনের মধ্যে লুকায়িত থাকে কি হিসেবে, এই যে দেখো নাইট্রোজেনাস বেস, তারপরে রাইবোজ সুগার, তারপরে ফসফেট, এরাই তো সেই স্ট্রাকচারটা তৈরি করে। এরা কি কেমিক্যাল ম্যাটেরিয়াল না, এই জন্য বলা হচ্ছে কেমিক্যাল ভিত্তি। মানুষের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকা অবশ্যই এক্স আর ওয়াই আমরা পড়ে ফেলছি। অপরধীর শনাক্তকরণে এন কিভাবে ভূমিকা রাখে, এইটা কিন্তু কোশ্চেন আসতে পারে, যেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে অবশ্যই যে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট সিকোয়েন্স কালেক্ট করি। ধরো কোনো একটা অপরাধ সংঘটিত হয়েছে, ওইখানে ধরো যেই অপরাধী ছিল তার কোনো রক্ত হতে পারে, তার চুল হয়তো বা ওখানে রয়ে গেছে, তো সেখান থেকে আমরা তার ডিএনএ স্ট্রেইনটা কালেক্ট করি, সেই সিকোয়েন্সটা বুঝি। সিকোয়েন্সটা বুঝে তারপরে আমরা যারা সাসপেক্টেড তাদেরটাও নেই, তাকে ধরে ধরে আনি, এবং তাদের ডিএনএটাও নিয়ে ম্যাচ করি, যদি দেখি ম্যাচ মিলে যাচ্ছে মানে কি সেই অপরাধী। ক্লিয়ার। ওকে। তারপরে দেখো বলেছে সেক্স রিং ডিসঅর্ডার কি, যেটা কিনা সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বা হতে পারে। প্রজাতি টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন, অবশ্যই কি বিবর্তন মানে যদি নিজেকে চেঞ্জ না করতে পারতো প্রজাতি টিকে থাকতে পারতো না, এটার কথাই বলা হয়েছে। উল্লিখিত এন রোগটি বংশবৃদ্ধি কি উপর প্রভাব ফেলে, এন কি পিগমেন্টের অভাব, কোনটা রং শনাক্তকারী মানে কালার ব্লাইন্ডনেস, তাহলে অবশ্যই কি কিরূপ প্রভাব আমরা পড়ে ফেলছি। তারপর বলেছে উদ্দীপকের এন এর চেয়ে এম বেশি ঝুঁকিপূর্ণ, এন হলো কালার ব্লাইন্ডনেস, আর এম দেখো কি বলেছে লোহিত রক্তকণিকার ভাঙন মানে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কি অবশ্যই বেশি কি ঝুঁকিপূর্ণ, থ্যালাসেমিয়া যেটা বললাম যে মৃত্যু হার বেশি, আমাদের আরবিসি কি প্রোটিন তৈরি হবে না, আরবিসি ডিস্ট্রাকশন হবে, আরবিসি কমে যাবে, ব্লাড কমে যাবে, সো আলটিমেটলি কি সার্ভাইভ করতে পারবে না পেশেন্ট। তারপরে দেখো রাসায়নিক বিবর্তন কি, এন্ড তারপরে দেখো বিবর্তনের মধ্যে আমরা পড়ে ফেললাম। দেন পরপরাগণের মাধ্যমে কিভাবে বৈচিত্র্য সৃষ্টি হয় এটাও পড়ে ফেলছি। পদ্ধতি দুই জীবদেহে কিভাবে ঘটে, পদ্ধতি দুই জীবদেহে কিভাবে ঘটে, দুইটা বলেছে কি ডিএনএ থেকে নতুন ডিএনএ, মানে এখানে বলতেছে কি রেপ্লিকেশনের কথা বা অনুলিপনের কথা বলেছে। রেপ্লিকেশন কিভাবে ঘটে আমরা জানি, এটা কি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এটা কিভাবে ঘটে, অর্ধ সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কিভাবে ঘটে ভাইয়া, এটা অবশ্যই দেখা যায় যে এই যে একটা ডিএনএ আছে, তো এই ডিএনএটা প্রথমে কি হয়, প্রথমে মাতৃ ডিএনএটা দুইটা আলাদা হয়, পৃথক হয়, এবং পৃথকে কি হয় মাতৃ ডিএনএর মতো করে নতুন আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। তো এইভাবে কি হলো একটা থেকে দুইটা পার্ট হয়ে গেল। এখানে কিছু এনজাইম কাজ করে, যেমন কিছু নাম পড়তে পারো, যে হেলিকেজ, যে হেলিকেজ দিয়ে প্রথমে হলে ডিএনএ লুপটা খুলতেছে, তারপরে কিছু আছে ডিএনএ পলিমারেজ, এটা দিয়ে যে নতুন সূত্রক তৈরি করতেছে। ঠিক আছে, এই নামগুলো ইউজ করতে পারো। ফাইন। তারপর বলেছে পদ্ধতি এক ম্যান্ডেলের সূত্র 3:1 অনুসরণ করে, কিভাবে করে আমরা দেখে ফেলছি। জাস্ট এখানে একটা কথা আমরা শিখেছি লম্বার খাটো দিয়ে, এখানে লম্বার খাটনা দিয়ে দিয়েছে কি লাল ফুল, আর সাদা থেকে লাল ফুল হচ্ছে, অর্থাৎ এটা তোমার সেই ক্যাপিটাল টি ফরমেশন, এটা তোমার স্মল টি ফরমেশন, এন্ড দেন কি হচ্ছে দুইটা মিলে ডমিনেট করতেছে লালটা, মানে ওই যে লম্বার মতো, তার মানে আনসার হচ্ছে লাল। ঠিক আছে। তো দেখো এই যে এত কিছু আমরা পড়লাম ভাই, আমাদের কিন্তু দেখো সামনেই আমাদের পরীক্ষা, সো এই টাইমটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, যত বেশি সম্ভব প্র্যাকটিস করা যায়।
আমরা কিন্তু বোর্ড পরীক্ষা এত মানে হিউজ ট্রানজিশন পিরিয়ডে এবং এত ইম্পর্টেন্ট পরীক্ষা হোপফুলি এখন পর্যন্ত দাও নাই তোমরা, তাই না? তাহলে যেহেতু ইম্পর্টেন্ট পরীক্ষা, কি হয়, নার্ভাসনেস কাজ করে, টেনশন কাজ করে, এবং আমরা যদি প্র্যাকটিসে না থাকি তাহলে কিন্তু পরীক্ষা দেওয়াটা টাফ হয়ে যায়, তাই না? পরীক্ষার সময় আমরা পারা জিনিস গুলাই ফেলতে পারি। তার জন্য দেখো এই যে মডেল টেস্ট যখন দিবা তখন কি হবে, তোমার চর্চা হবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার লেখা বল থেকে শুরু করে তোমার অ্যান্সার কিভাবে সাজাতে হবে সবকিছুর চর্চা হবে। পরীক্ষা যখন খাতা তুমি প্রেজেন্ট করবা, দেন খাতায় ফিডব্যাক লেখা থাকবে যে এই জায়গায় এটা লিখলে বেটার, এটাকে লিখলে বেটার। তারপরে তুমি নিজেকে প্র্যাকটিস করতে পারবে, নিজের ফল্ট গুলো ধরতে পারবা। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা যেটা, পড়ার মধ্যে থাকা। অনেকেই করে যে আরে ভাই আমার লাগবে না, 3 মাস একদম উপর উড়ে ফেলবো পড়া। বাট কথা হলো হয় না, প্ল্যান করে আমরা ওই যে রুটিন বানানো পর্যন্ত অনেক কষ্ট করে টাইম দিয়ে আমরা রুটিন বানাই, কিন্তু সেই রুটিনে আর পড়া হয় না, তাই না? তবে এই জন্য একটা রুটিনে থাকার জন্য, একটা কনসিস্টেন্সি মেনটেনের জন্য এটা কিন্তু খুবই দরকার। তখন দেখবো মডেল টেস্টটা খুবই তোমাদের হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করবা। দেন বলেছে যে এখানে কি কি আছে, যে তোমরা 30টা মোটে অধ্যায় ভিত্তিক এক্সাম পাচ্ছ। যে এমন না যে একটা পুরো বায়োলজি একসাথে পরীক্ষা হয়েছে, না, আগেও ছোট ছোট পরীক্ষা হবে, তারপরে সবকিছু মিলে সাম আপ হবে, ঠিক আছে? তারপরে দেখো ফাইনাল সলিউশন বুক 7টি পাচ্ছ তোমরা। দেন কি পাবা, ফাইনাল মডেল টেস্ট পাবা 12টা। এই 12টার সাথেও কিন্তু সলিউশন বুক আছে। যে ভিন্ন সেটে যারা পরীক্ষা দিবে ওদের কোশ্চেন যে আমি পাবো না এরকম কিন্তু কোনো সুযোগ নেই। অন্য সেটে যারা পরীক্ষা দিবে তাদেরটাও পেয়ে যাবা। তারপরে দেখো এই যে সলিউশন বুক মোট টোটাল পাবা কিন্তু 42টা, ওই যে 30 আর 12। তারপরে দেখো লাস্টে প্রশ্ন ব্যাংক, এটা তোমরা অলরেডি পেয়ে গেছো। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে দেখো তোমরা কিন্তু দিবা বোর্ড পরীক্ষা, কোনো স্কুলে কিন্তু পরীক্ষা দিচ্ছ না। কিন্তু বিভিন্ন স্কুলে কোশ্চেন অনেক কঠিন হয়, অনেক সহজ হয়, বাট আলটিমেটলি বোর্ডে একটা দেখবা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, যেহেতু সবাই পরীক্ষা দেয়। সো তোমার বোর্ডের প্রিপারেশনের জন্য বোর্ড কোশ্চেন গুলো সলভ করাটাই সবচেয়ে বেশি জরুরি। আর এই কোশ্চেন ব্যাংক গুলোতে কিন্তু দেখবা বোর্ড কোশ্চেন গুলো মোটামুটি অনেক গুছিয়ে দেওয়া আছে। সো এইটা অবশ্যই পড়ার চেষ্টা করবো, বোর্ড কোশ্চেনে যাতে তোমার আয়ত্ত থাকে। হ্যাঁ, এক্সট্রা আরো যদি প্র্যাকটিস করে যাও আলহামদুলিল্লাহ ইনাফ, বাট মিনিমাম আমরা এটুকু চেষ্টা করবো বোর্ড কোশ্চেন যাতে মিস না হয়। ক্লিয়ার? লাস্টলি দেখো এই যে দেখো তোমরা 200+ মাস্টার ক্লাস পেয়ে যাচ্ছ, প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। ব্যাপারটা কি, যে বিভিন্ন টপিকে যে পড়তেছো পড়তেছো দেখলা যে আরে 2 দিন পর চ্যাপ্টার এইটা পরীক্ষা, বাট আমি তো এটা একটু মনে হয় এই টপিকটা পারি না, এই টপিকটা একটু দেখলে ভালো হতো। এখন তখন টিচার ম্যানেজ করা, সো এটা কিন্তু তোমরা মাস্টার ক্লাসে ইজিলি পেয়ে যাচ্ছ। যে সুন্দর মতো যে তোমার যেই টপিক তোমরা 2x এ দেখে নিতে পারো, বা টু দা পয়েন্ট ওই টপিকে যে দেখতে পারো, এন্ড ইনাফ, তাই না? শুধু ভাই যে টপিক ব্যাপারটা এমন নাই, যে দেখো কিউএনএ পারছো। কিউএনএ মানে কি, মানে তোমার ধরো পড়তে পড়তে রাত 2টা 3টা পর্যন্ত পড়ছো, হুট করে একটা কোশ্চেন লো, এই জিনিসটা মানে কি? তুমি দেখবা ওই কোশ্চেনটা করে ধরো তুমি ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাতে বসছো, মোবাইলটার মধ্যে দেখবা টুং করে একটা নোটিফিকেশন, অ্যান্সার চলে আসছে। মানে কি, সার্বক্ষণিক ভাইয়ারাই আছে তোমাদের হেল্প করার জন্য। তো যখনই প্রশ্ন হবে তুমি সাথে সাথেই দিবা, দেখবা যে কিছুক্ষণের মধ্যে তুমি ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাচ্ছ। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। কেন ইম্পর্টেন্ট হবে? কারণ ধরো তোমার 1 দিন পর বা 2 দিন পর পরীক্ষা, হুট করে দেখতেছে একটা টার্ম পড়তে পারছো না, বা একটা টপিক বা একটা জিনিস বুঝতেছো না। তো তখন কিন্তু এটা না বুঝতে গেলে ধরো আমাদের কিন্তু মনে খচখচ করে, আরে এটা বুঝলাম না, পড়া একটু ল্যাকিংস থেকে গেলো আদার্স। বাট কিউএনএ কিন্তু তোমাকে এই জায়গায় খুবই ভালো মতো হেল্প করবে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো আর কি আছে, পরীক্ষা 5 নভেম্বর থেকে শুরু, পরশুদিন থেকে। অল দ্য বেস্ট, ঠিক আছে, যাতে আমরা ভালো মতো পরীক্ষা দিতে পারি ইনশাল্লাহ। লাস্টে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এসসি উদ্ভাস উন্মেষ পেয়ে যাবা, ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ, কোনো টেনশন নাই। সো লাস্ট আমাদের মোটামুটি অনেকক্ষণ তোমাদের জ্বালাইলাম, জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছো, তার জন্য খুবই খুবই ধন্যবাদ। অবশ্যই আমরা ভালো মতো পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।